কমন আছে সেগুলো কমনগুলো আমার কাছে মনে হয় যে ডিন মহোদয় এবং কয়েকজন চেয়ারম্যান যদি একসাথে বসে সেগুলো করা যায়, আর যার কোর্সগুলো তারা তার নিজেরা বিভাগে যদি করে তাহলে সুবিধা হবে। কিছু কমন বিষয় আছে যেমন ফ্যাকাল্টি, মিশন, ভিশন বা এর উদ্দেশ্য, সেগুলো আমার মনে হয় সেগুলো আমরা কয়েকজন বসে অফিসে বসে সেগুলো করে সবাইকে সাপ্লাই দিলে সেটা ভালো হবে। আর নিজস্ব কোর্সের যেগুলো আছে, যেমন তার নিজস্ব কোর্সের আউটকাম এবং কিভাবে নেবে সে বিষয়গুলো। আমার মনে হয় যে যদি ডিন মহোদয় অনুমতি দিলে আমি স্লাইড শেয়ারে যেতে চাই। না, তার আগে আমি একটু বলি, আপনি ধন্যবাদ বিকাশ বাবু এবং অন্যান্য মানে সহকর্মীবৃন্দ কৃষি অনুষদের যারা এখানে অংশগ্রহণ করছেন, পাশাপাশি যারা টেকনিক্যাল কারণে অংশগ্রহণ করতে পারেন নাই, তাদেরকেও আমি বিনীত অনুরোধ করব, আপনারা এই যে রেকর্ডিং হয়ে যাবে এই প্রোগ্রামটা, পরবর্তীতে বিভাগীয় চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে বা সংশ্লিষ্ট শিক্ষকের সাথে যদি বিভাগের চেয়ারম্যান এখানে উপস্থিত না থাকে, ওনার সাথে যোগাযোগ করে এই বিষয়টা একটু মানে জেনে নেওয়ার চেষ্টা করবেন যে কিভাবে আউটকাম বেস কারিকুলাম করতে হয়। তার আগে বিকাশ বাবু এখন একটা কথা বললেন যে ফ্যাকাল্টির ভিশন মিশন এবং প্রোগ্রাম, বিএসসি যে অনার্স প্রোগ্রামের ভিশন মিশন, আমরা যখন স্যাক কমিটি, সেলফ পারসেপশন কমিটি যে রিপোর্ট তৈরি করি সেই রিপোর্টের ভিতরে আছে, তার সফট কপি আমাদের কাছে আছে। এটা হয়তো আমরা একটু টিউনিং করলে ওটা দাঁড়ায় যাবে, ওটা কোনো সমস্যা হবে না। প্রয়োজন বোধে বিভাগীয় চেয়ারম্যানদের সাথে ওটা পাঠিয়ে দিও, আমি তাদের কাছে বা মিটিং করে অনলাইনে একটা মানে ফ্যাকাল্টি ভিশন মিশন এবং ডিগ্রি প্রোগ্রামের ভিশন মিশন সম্পর্কে আমাদের স্যাক কমিটি রিপোর্টে উল্লেখ আছে। কাজে এটি নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই, তবে এটাকে একটু টিউনিং করে ফাইন্ডিং মানে ফর্মে আনতে হবে। সেটা বিভাগীয় চেয়ারম্যানদের সাথে আমি অনলাইনে বা অফলাইনে আলোচনা করে বা তাদের কাছে পাঠিয়ে দিলাম। তারা এটা একটু দেখে শুনে তারা আমাদের কাছে, আপনার কাছে ফিডব্যাক দিয়ে দিল। এখন আমাদের যেটা কাজ হচ্ছে যে বিকাশ বাবু আমাদের ছাত্র সরোয়ার যে খুলনা বিশ্ববিদ্যালয়ের, ওই হলো এই লাইনের এক্সপার্ট। ওর আসার কথা ছিল, ও নাকি আবার সিন্ডিকেটের মেম্বারও, ওই দিন ওর মিটিং করে গেছে, যে কারণে সে বলছে যে স্যার আমি যাইতে পারবো না, আপনারা কারো দিয়ে একটু কাজটা চালাই নেন। চালানোর মতো কাজ তো আমাদের বিকল্প তো আর কেউ নাই। আইলে ঢাকা থেকে করোনাকালীন কে আসে না আসে, তখন বিকাশ বাবুকে বললাম যে আপনি যেহেতু এই বিষয়ে দীর্ঘদিন আলোচনা করতেছেন, আপনি একটু একটা ডেমো দেখান, দেখাইলে পরে আর যদি আমাদের কিছু গাইডলাইন থাকে, আমাদের কাছে তো সব দাঁড় করানো আছে, আমরা রিঅ্যারেঞ্জ করা, বিষয়গুলো রিঅ্যারেঞ্জ করা তার এইভাবে এটা করলে হয়ে যাবে। তাই বিকাশ বাবুকে এখন অনুরোধ করতেছি, আপনি একটা একটা সাবজেক্ট একটা ডেমো দেখান। এখানে যদি কারো কোয়ারি থাকে, জিজ্ঞাসা থাকে, পরবর্তীতে আলোচনা হতে পারে আর কি। আর আমাদের রাজুকে বলবো যে এখনো পার্টিসিপেন্ট মাত্র 21। সবাই তো আছে অনলাইনে, যেহেতু যে কোনো জায়গাতে পার্টিসিপেট করতে পারে। এটাকে আরো ইনক্রিজ করা যায় কিনা, মানে মিটিংটাকে একটু ফ্রুটফুল বা ইফেক্টিভ করার জন্য আরো ব্যবস্থা নেওয়া উচিত। ধন্যবাদ। আর আমি একটু স্যার কয়েক সেকেন্ড রাজু রাজু আমি বলি, শুনো, এই যে লিঙ্কটা অনেকে শেয়ার করছে, শেয়ার করলে ঢুকতে পারছে না। আমার মনে হয় বিকাশ দা যে মোবাইল যে মেইলটা আমাদের করছিল ওটা ফরওয়ার্ড করে দিলে ভালো হয়। দরকার নাই লিঙ্ক শেয়ার করার, তাতে অনেকে ঢুকতে পারছে না। ফরওয়ার্ড, জাস্ট ফরওয়ার্ড অপশনে গিয়ে তার মেইলটা দিলে সে ঢুকতে পারবে ইনশাআল্লাহ। রাজু তুমি একটু ফরওয়ার্ড করে দিও। জি স্যার, জি স্যার। তাহলে আমি কি শুরু করতে পারি? শুরু করেন, শুরু করেন। স্যার আমি একটু 5 সেকেন্ড নিচ্ছি স্যার। স্যার এটা মনে হচ্ছে আর কি আমার কাছে, যে যদি রাতের দিকে বা সন্ধ্যার পরে এরকম ওয়েবিনার হয়, তাহলে বোধহয় সেটা 7:30 8টার দিকে হলে একটু ভালো হয় স্যার। সবাই সন্ধ্যার সময় বাইরে যায় বা হাঁটতে যায় বা একটু বাজার টাজার করে। তো সেক্ষেত্রে এরপরে যদি কখনো এরকম প্রোগ্রাম নেন স্যার, সেটা বোধহয় 7:30 8টার দিকে নিলে সবাই একটু এসে ফ্রি হয়ে বসলো হয়তো। আর না হলে তো দিনের বেলা নিলে সেটা একটু আলাদা বিষয় স্যার। এই জন্য মনে হচ্ছে একটু পার্টিসিপেন্ট এমনি একটু কম হইতো হয়তো আজকে। কয়েকজনের সাথে কথা হলো তো আজকে আসলে আমরা সকাল 11টার দিকে চিন্তা করছিলাম, কিন্তু ইউনিভার্সিটিতে ইলেকট্রিসিটি থাকবে না, এই খবরটা পাওয়ার পরে আসলে সন্ধ্যার দিকে করছিলাম। টাইমিংটা আসলে আরেকটু আলোচনা করে নিতে পারলে ভালো হতো। যাই হোক, আমার মনে হয় যে এগুলো স্লাইড গুলো শেয়ার করব এবং সফট কপিটাও দেওয়া যাবে। আজকে যে পরামর্শটা পাওয়া যাবে এগুলো আর ডামি হিসাবে কাজ করবে। ধন্যবাদ। তবে যারা চেয়ারম্যান যারা এখানে আছেন, নবাগত বা পুরাতন বা যাদের সময় শেষের পথে, যে ফেলেই হোক না কেন, যারা বর্তমান চেয়ারম্যান আছেন তাদের জন্য এটা কিন্তু মানে অবলিগেটরি। কারণ যখনই আপনি এই কোর্স কারিকুলাম গুলো আউটকাম বেস করবেন, কিন্তু দায়বদ্ধতা কিন্তু ওই চেয়ারম্যানদের উপরে বর্তাবে। কাজে চেয়ারম্যানরা এটা সবাই, আপনারা এখন যদি পার্টিসিপেট নাও করেন, এটা ডেমোটা যাতে এটা রিড আউট করতে পারেন, এটা স্টোর করে বা এটা রেকর্ডিং করার পরে নিবেন আর কি।
জি স্যার, যাতে পরবর্তীতে কোয়ালিটিতে কোনো সমস্যা না করে। থ্যাংক ইউ। ধন্যবাদ। শুরু করেন। রাজু, আমাকে একটু পারমিশন দিয়ে আমি একটু রেকর্ড করব। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করে নেন। আরিফ রেকর্ড করে নিও, তুমি তো এক্সপার্ট লাইনের। স্যার রেকর্ড হচ্ছে। হ্যাঁ, জি স্যার। আমাকে একটা গ্লাস জল দাও তো দেখি। আমার স্লাইডটা কি দেখা যায়? না, না, দেখা যাচ্ছে না। বিকাশ চন্দ্র সরকার তবে হ্যাজ আসবে স্ক্রিন শেয়ার হয়নি। হ্যাজ না, screen share স্টার্টেড হচ্ছে। স্ক্রিন শেয়ারিং। হচ্ছে, হ্যাঁ। আপনি এগিয়ে যান স্যার, হয়ে চলে আসবেন। আচ্ছা, আমি এটা ওয়ার্ড ডকুমেন্টটা দেখাচ্ছি। আমাদের যে ফরম্যাট ছিল টেমপ্লেট 2 নাম্বার টেমপ্লেট ফর ওবি কারিকুলাম। এই আমাদের কাছে কারিকুলামে তো আসেনি, আচ্ছা, আমাদের এখন কাছে কিন্তু আসেনি কিছু। এখনো আচ্ছা। শোয়িং হচ্ছে না স্যার, একটু দেখেন। আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ রাজু, আমাকে একটু পোস্ট বানাই দিলে আমি একটু রেকর্ড করে রাখতে পারতাম। হ্যাঁ, ওকে, এক গ্লাস জল দাও তো। তুমি পোস্ট তোমাকে বানাই আচ্ছা, দিচ্ছি না। টেমপ্লেটটা কি দেখা যাচ্ছে? না না না, ওখানে আমার না 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 না, আচ্ছা, স্ট্রিমিং আমি হচ্ছে stop এখন, করে আবার শুরু করি, হচ্ছে না, দেখা যাচ্ছে না। মোড়ে যাও, আপনি আবার দেন, রিফ্রেশ করে আবার দেন। ওটা না জানি না, আমার ওখানে অপশন আছে। হ্যাঁ, আপনারটা কি স্যার মানে ওয়ার্ডে আছে স্যার? আমার শেয়ারিং এ মানে হ্যাং হয়ে গেছে এরকম অবস্থা মনে হচ্ছে। ও স্লাইড ওয়ার্ডে থাকলেও সমস্যা নেই। এটা তো কারো বাসায় মনে হয় কাজ চলতেছে, আমার মনে হয় উনি আনমিউট করে দিলে ভালো হয়। কারো আর বাসায় কে যেন বাসায় যে ছাদ ভাঙতেছে, ছাদ। হ্যালো, স্যার মহিদুল বলতেছিলাম। তাদের কাজ হ্যালো। হচ্ছে। স্যার মহিদুল বলতেছিলাম, প্রফেসর মহিদুল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, স্যার ওই আমাকে একটু কোহোস্ট বানাই দিলে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে। এখন এবারে- আসছে, এইবার আসছে। আসছে না? আচ্ছা আচ্ছা স্যার, জি স্যার, জি স্যার। মহিদুল তাহলে- ভাই, এই রেকর্ড হচ্ছে, আমি দিতে পারবো আপনাকে, নো ওয়ারি। হ্যাঁ, মানে আমি একটু রাখতে চাচ্ছি, একটু বিশেষকে বললাম, তাহলে আমি নিজে রাখতে, নোটটা নিতে হবে না তাহলে। হ্যাঁ? আপনি তো নিজেই আচ্ছা ঠিক আছে। বিকাশ স্যার, আপনি একটু শুরু করেন হ্যাঁ। কাইন্ডলি। আর হচ্ছে যে স্যার, আমি সবাইকে একটু আনমিউট করে দিব, মিউট করে দিচ্ছি স্যার, সরি। রকম ঝামেলা। একটু দেখলাম তো, এখন আবার নাই। এটা কি আমার সমস্যা না আপনাদের সমস্যা? এই দেখা আইলো। যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা। পাঠে। আচ্ছা জি ঠিক জি আছে। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি শুরু করছি। আমাদের 4টা টেমপ্লেট, তার মধ্যে এটা 2 নাম্বার টেমপ্লেট। এই 2 নাম্বার টেমপ্লেটে আমাদের ফ্যাকাল্টির কিছু তথ্য এখানে আসবে। তারপরে কি কি থাকবে কিছু কন্টেন্টের মতো। তো প্রথমে আছে যে টাইটেল অফ দ্য একাডেমিক প্রোগ্রাম। আমরা আসলে একাডেমিক প্রোগ্রাম এখানে ব্যাচেলর ডিগ্রিটার প্রোগ্রামটা করছি, সে আন্ডার গ্রাজুয়েটে সেটা। তারপরে বলছে নেম অফ দ্য ইউনিভার্সিটি, হাজী দানেশ। প্রোগ্রাম হবে শোনেন বাবু, প্রোগ্রাম বিএসসি অনার্স প্রোগ্রাম এটা হচ্ছে টাইটেল। এখন এই জায়গাটা, হ্যাঁ, এরপরে আবার এখানে এরপরেই আবার একটা আছে যে আমরা আসলে কোন প্রোগ্রামে করছি। হচ্ছে নেম অফ দ্য ডিগ্রি, হ্যাঁ, 5 নাম্বার। আচ্ছা, এরপরে ভিশন অফ দ্য ইউনিভার্সিটি, মিশন অফ দ্য এটা ইউনিভার্সিটি, আপনার- এটা আগের আছে, এগুলো আমরা এখানে কপি অ্যান্ড পেস্ট করলাম। আচ্ছা ঠিক আছে। আমার কম্পিউটারটা একটু স্লো মনে হচ্ছে এখন। স্যার একটা নতুন কম্পিউটার কেনেন না কেন আপনি স্যার? আচ্ছা, তারপরে আমরা এটা যেহেতু আমাদের আগে আছে সেটা, এখন যে নেম অফ দ্য ডিগ্রি, ব্যাচেলর অফ সায়েন্স ইন এগ্রিকালচার অনার্স, নেম অফ দ্য ফ্যাকাল্টি অফারিং দ্য প্রোগ্রাম, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, নেম অফ দ্য ডিপার্টমেন্ট অফারিং দ্য প্রোগ্রাম, আমাদের যেহেতু ফ্যাকাল্টি সেখানে নট অ্যাপ্লিকেবল। ভিশন অফ দ্য প্রোগ্রাম, এই ভিশন অফ দ্য প্রোগ্রাম এটা আমি লিখছি, কিন্তু এটা আসলে পরবর্তীতে আমাদের যেটা আগে আছে সেটা। হ্যাঁ, আচ্ছা, মিশন অফ দ্য প্রোগ্রাম, একই জিনিস।
একই জিনিস আমরা এইটাকে আমরা যেহেতু এটা ফ্যাকাল্টি করবে, এটা টিচারদের যারা কোর্স তাদের। হ্যাঁ ঠিক আছে, এটা করা যাবে না। আচ্ছা, তারপরে দেখেন এই যে মিশন যেগুলো আছে, এই মিশনগুলো আমরা এখানে M1 M2 M3 M4 হিসাবে আমরা লিখলাম। এই কারণে যে মিশনের সাথে আমাদের যে মিশন এইটা ফুলফিল করতে আমাদের কোর্সগুলো কোন কোর্স কি কাজ করবে তার একটা অ্যালাইনমেন্ট দরকার, এই জন্য আমরা M1 M2 হিসাবে দিলাম। আচ্ছা, এখানে কি M5 ও যাইতে পারে? হ্যাঁ, এখানে 5টা হতে পারে, 6টা হতে পারে, 7টাও হতে পারে। মানে এটা ডেমো আর কি, 4টা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এরপরে ডেসক্রিপশন অফ দ্য প্রোগ্রাম। বাবু মিশনটা কি এখন ওই যে 4টে দিলেন মিশন, হ্যাঁ এটা লং টার্ম, শর্ট টার্ম আর ইনস্ট্যান্ট কোনো কিছু আছে নাকি? এখানে আমাদের যে ইউনিভার্সিটির যে ভিশন এবং মিশন আছে সেটার সাথে অ্যালাইনমেন্ট করার জন্য এখানে শর্ট টার্ম বা লং টার্ম এটা আসতে পারে, কিন্তু আমাদের যে নির্ধারিত মিশন সেটি ইউনিভার্সিটির মিশনের সাথে অ্যালাইনমেন্ট। সেখানে ইউনিভার্সিটির মিশনে আছে যে বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট হবে বিভিন্ন টেকনোলজি এবং যেটা টেকনিক্যাল গ্র্যাজুয়েট হবে, সেখানে তার মধ্যে ফিশারিজ, এগ্রিকালচার, কম্পিউটার সায়েন্সের গ্র্যাজুয়েট তৈরি হবে। তার মানে আমরা যেহেতু এগ্রিকালচারের গ্র্যাজুয়েট তৈরি করছি, সেটা আমাদের ইউনিভার্সিটির মিশনের সাথে অ্যালাইনমেন্ট করবে। আমরা এটা আসলে আমরা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের মিশন বা ভিশনের সাথে যে অ্যালাইনমেন্ট, এটা আমরা কয়েকজন বসে এটা করব। এটা আমাদের টিচারের পার্টটা আমরা আসলে পরে যাচ্ছি। ডেসক্রিপশন অফ দ্য প্রোগ্রাম, এটা আমাদের হচ্ছে এসএ রিপোর্টে মনে হয় এটা আছে, এটা আসলে এখানে দিতে হবে। আচ্ছা আচ্ছা। প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভস আছে, এগুলো সবই এটা আমাদের আছে মনে হয়, সেটা আমরা পরে, যদিও এইটা আমি লাল কালি দিয়ে রাখছি যে অন্য একটা ইউনিভার্সিটি থেকে তুলে রাখছি। আরে বাবা, প্রোগ্রাম লার্নিং আউটকাম, এটা আমাদের যে ফ্যাকাল্টিতে ব্যাচেলর ডিগ্রি এই প্রোগ্রামের যে লার্নিং আউটকাম, সেই লার্নিং আউটকামটা কি হবে এটা আমাদের লিখতে হবে। এটা আমি অন্য একটা ইউনিভার্সিটি তুলে এটা ডেমো দেখাচ্ছি, আমাদের যেটা এসএ রিপোর্টে আছে সেটা। এই লার্নিং আউটকামটা এটা কগনিটিভ, সাইকোমোটর এবং এফেক্টিভ, যেটাকে নলেজ, স্কিল এবং অ্যাটিটিউডের সাথে রিলেশন থাকবে। এটা নতুন এভাবে করা ছিল না আর কি। এরপরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য একটা জেনেরিক স্কিল বা গ্র্যাজুয়েট প্রোফাইল, এটা হলো ট্যাক্সোনমি বেসিসে আমাদের যে প্রোগ্রামের আউটকাম কি হবে সেটা। আমাদের ছাত্ররা যদি মানে আমাদের সাবজেক্ট সম্পর্কে তারা দক্ষতা অর্জন করবে তখন কগনিটিভে যাবে। তারা যখন দেখবে যে এগ্রিকালচারাল টেকনোলজিতে এই যে আমাদের যে সমস্ত প্র্যাকটিক্যাল কোর্সগুলো নেই, তখন তাদের স্কিল ডেভেলপমেন্ট হবে, তখন সেটা সাইকোমোটরে যাবে। তারা যে কাজটা করবে তাদের মধ্যে যে দেশাত্মবোধক কাজ করবে, তারা তাদের যে প্রতিষ্ঠানে কাজ করবে নিবেদিতভাবে, সেজন্য তাদের এফেক্টিভ ডোমেইনটা অ্যাটেইন করা লাগবে। সেইভাবে 3টা ডোমেইনে আমাদের প্রোগ্রাম আউটকামটা সাজানো লাগবে। ডোমেইন মানে ওই ওগুলো এক একটা ডোমেইন বলে নাকি? ব্লুমস ট্যাক্সোনমি অনুসারে 4টে ডোমেইন। হ্যাঁ, এইটা হচ্ছে জেনেরিক স্কিল বা গ্র্যাজুয়েট প্রোফাইল, এটা আমরা পরবর্তীতে টিউনিং করব। এটা কমন ইউজিসি তে 2012 সালে এটা তৈরি করছিল আমাদের দেশের, যে এটা এভারেজ কিভাবে করা যায় সেটা বলছিল যে ইন্টেলেকচুয়াল স্কিল ম্যাচিং উইথ প্রোগ্রাম অফ স্টাডি, অর্থাৎ আমাদের বিএসসি এজির জন্য ছাত্ররা যে তাদের যে ইন্টেলেকচুয়াল স্কিল সেটা ডেভেলপ করতে হবে, অর্থাৎ তারা সাবজেক্ট এগ্রিকালচারের যত সাবজেক্ট আছে তারা পড়াশোনা করে এগ্রিকালচারের ডিগ্রি অর্জন করবে, এগ্রিকালচার সম্পর্কে তারা ভালো জানবে। প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল, এইটা তাদের দক্ষতা অর্জন করতে হবে, যেটা আমাদের প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো নেই সেটা দিয়ে এটা মেকআপ হবে। নিউমেরিসি অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিল, আমাদের যে কোর্সের মধ্যে যে সমস্ত মানে কোর্স থাকবে সেগুলোর মধ্যে যেন আমাদের ছাত্রের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা গ্রো করে। এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেটিভ স্কিল, আমাদের ছাত্ররা শুধুমাত্র চাকরি নিয়ে থাকবে না, তারা যদি ব্যবসা বাণিজ্য বা এন্টারপ্রেনার হতে চায় সেটাও যেন এদের মধ্যে আসে। কমিউনিকেশন অ্যান্ড আইসিটি স্কিল, আমাদের ছাত্রদের যেন ল্যাঙ্গুয়েজ এবং একটা বিভিন্ন লোকজনের সাথে মেলামেশার যে কমিউনিকেশন
এই স্কিলটা যেন হয় এবং সাথে সাথে তারা যেন কম্পিউটার সায়েন্স বা আইসিটি তেও তারা দক্ষতা অর্জন করে, সেটারও একটা ব্যবস্থা। সেক্ষেত্রে আমাদের মনে হয় কম্পিউটার সায়েন্সের একটা কোর্স মনে হয় ছিল এর আগে। তারপরে ইন্টারপার্সোনাল টিম ওয়ার্ক এবং লিডারশিপ স্কিল, তারা যেন দলে কাজ করার সুযোগ পায় এবং তারা সাথে সাথে সেগুলো যেন দলে একসাথে কাজ করার সময় তারা মিলেমিশে কাজ করতে পারে। হ্যাঁ, আমাদের অনেক সময় দেখি যে আমাদের কোনো পরিবারে যদি একটা সন্তান থাকে, আমরা এমন ভাবে মানুষ করি তারা কারোর সাথে মিশতে চায় না। এটা যেন না হয়, ইউনিভার্সিটিতে আসলে যেন সবাই মিলেমিশে কাজ করতে পারে, এটা ডেভেলপমেন্ট করা। সেলফ ম্যানেজমেন্ট এন্ড পার্সোনাল ডেভেলপমেন্ট স্কিল, ছাত্র যেন নিজে নিজেই অনেক কিছু করতে পারে, তার অ্যাবিলিটি যেন থাকে। কমিটমেন্ট টু কমিউনিটি, কান্ট্রি অ্যান্ড হিউম্যানিটি, ছাত্র শুধু নিজেকে নিয়েই যেন ব্যস্ত না থাকে, এটি আমাদের সমাজকে, দেশকে দেওয়ার মানসিকতাটা গ্রো করা লাগবে। এই হচ্ছে আমাদের 9টা জেনেরিক স্কিল। স্যার বিকাশ স্যার, একটু আমার জানার ছিল হ্যাঁ, যে এই স্কিলগুলো মেজারমেন্টের কোনো ওয়ে কি আছে আমাদের? আছে, এগুলো আছে। আমরা এইগুলোকে ফাইনালাইজ করতে হবে। আমার মনে হয় যে ডিন মহোদয়ের নেতৃত্বে আমাদের ফ্যাকাল্টির জন্য কোনটা দরকার, দুই একটা যদি শব্দ কিছু আমি চেঞ্জ করা বিকাশ লাগে বাবু এখন সেটা। বলি, আমাদের যে আপনি যেখানে 8টা বা 9টা দিলেন, এই স্কিল কি স্ট্যান্ডার্ড বাই ইউজিসি নাকি এটা ইউনিভার্সিটি ভ্যারি করে বা প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে, ফ্যাকাল্টি ভ্যারি করে থাকে না? প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে, তবে এইটা একটা কমন তৈরি করছিল 2012 সালে ইউজিসি। এটি দিছে যে এটার উপর বেসিস করে আমাদের ডিগ্রির জন্য যদি কিছু পরিবর্তন করতে হয় করতে হবে। এই জন্য আপনাকে বলছিলাম যে এই কয়েকটা বিষয় নিয়ে আমাদের একদিন বসে কয়েকটা জিনিস মানে ঠিকঠাক করতে হবে। কিছু আমাদের এখানে যেহেতু আমরা এটা আমি একটা ডেমো দিলাম, কিন্তু এই ডেমোটা ঠিক আছে, এখানে যে ইন্টেলেকচুয়াল, প্র্যাকটিক্যাল, নিউমেরিক্যাল, অ্যানালিটিক্যাল, এন্টারপ্রেনারশিপ, কমিউনিকেশন, আইটি টাইটি, আমাদের এগ্রিকালচার একটা শব্দ এখানে ঢুকাইতে হবে। হ্যাঁ, এই যে প্রথমটাতেই সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল স্কিল ম্যাচিং উইথ দা এগ্রিকালচারাল প্রোগ্রাম অফ স্টাডি। এইগুলো হবে না। হ্যাঁ, এই জন্য বলছি যে এটা ফাইনালাইজ না। আমাদের হয়তো আপনি যদি একদিন আরেকদিন মিটিং দেন, তাহলে এই কয়েকটা জিনিস নিয়ে একটু ফাইনালাইজ করা যাবে। মানে আমাদের যে টেমপ্লেটে এইগুলো আছে, এটা একটা গাইডলাইন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে যে এই যে মিশন অফ দা ইউনিভার্সিটি আর আমাদের যে প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভস, আমাদের প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভস আমাদের ইউনিভার্সিটির কোন মিশনকে সাপোর্ট করে। দেখা যাচ্ছে যে আমরা যেটা মিশন লিখছিলাম সেখানে 1 এবং 2 কে সাপোর্ট করে আমাদের প্রোগ্রামটা। সেই জন্য আমরা দেখি যে মিশন 1 এবং মিশন 2, মিশন 3 আমাদের প্রোগ্রাম দিয়ে এটাকে কভার করে। সেজন্য এটা আমরা পরবর্তীতে ফাইনালাইজ করব। আমার কাছে যেটা মনে হয় বাবু, আমাদের ইউনিভার্সিটি মিশন আর আমাদের প্রোগ্রামের যে মিশন, হ্যাঁ, এটা কোনটার সাথে লিংক হচ্ছে, এত কিছু না বুঝলেও দুইটার মানে ভাষাগত যেন মিল থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, এইটি আমি বুঝি আর কি। সেটাই, তাহলেই বোঝা যাবে এটার সাথে মিল আছে। ইউনিভার্সিটির মিশন হচ্ছে আমরা এটা সায়েন্স এন্ড টেকনোলজি বেসড ডিগ্রি দেব এবং টেকনিক্যাল ডিগ্রি দেব। সেখানে ব্র্যাকেটে লেখা আছে এগ্রিকালচার, হ্যাঁ, তারপরে কম্পিউটার সায়েন্স। ফলে আমরা যেহেতু দিচ্ছি তাহলে ওখানকার আমাদের মিশন থাকবে টু প্রোডিউস এগ্রিকালচারাল গ্যাজেট, এরকম এক কথা আর কি মনে করেন। বুঝছি, হ্যাঁ। কিন্তু আমার মনে হয় দেখেন এইখানে একটু ঝামেলা শুরু হয়ে যাবে, কারণ আমাদের ইউনিভার্সিটির নাম সায়েন্স এন্ড টেকনোলজি, এখানে কিন্তু বাংলা আছে, সরি ইংলিশে আছে, এরা কি লিখবে, এরা কি বলবে এইখানে আপনারা? হ্যাঁ, ইংরেজিতে ওখানে ওই মিশনে লেখা আছে যে সেখানে সাবজেক্টের কথা ওইভাবে এমন ভাবে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, তারা সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্টগুলোর মধ্যে কভার করে। আচ্ছা বাবু, হ্যাঁ, আমাদের ফ্যাকাল্টি এগ্রিকালচার একটা ভিশন মিশন আছে, ইউনিভার্সিটি ভিশন মিশন কি সব ফ্যাকাল্টির সব প্রোগ্রামের একটাই নাকি? না, ভিশন হবে একটা। মানে আমি চাচ্ছি যে ইউনিভার্সিটির ভিশন মিশনটা অ্যাপ্লিকেবল ফর অল ফ্যাকাল্টিজ। অল ফ্যাকাল্টিজ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটাই হবে। কিন্তু ফ্যাকাল্টি গুলোর ভিশন মিশন আলাদা আলাদা হবে, এবং এমন ভাবে লেখা হবে যে ওই ভিশন মিশনকে আমাদের ডিগ্রিটা যে ভিশন মিশন এখানে অ্যালাইন হবে, সাপোর্ট করে আর কি, সাপোর্ট করে, ওইভাবে লেখা। তারপরে ম্যাপিং প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভস এবং প্রোগ্রাম লার্নিং আউটকাম। প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভস এবং প্রোগ্রাম লার্নিং আউটকাম, যেটা আমরা বললাম যে আমাদের যেটা আছে, যদি আমরা এটা অ্যালাইনমেন্ট করব এটা পরবর্তীতে। কিন্তু আমরা যদি দেখি যে প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভস আর প্রোগ্রাম লার্নিং আউটকাম, আমাদের আউটকাম যদি 12টা থাকে, তাহলে প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভস কোনটার সাথে ম্যাচিং করবে।
আমাদের সেই জন্য আমরা যখন ওখানে লিখছি এটা নাম্বারিং করে প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভস 1, প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভস 2, আমাদের প্রোগ্রাম লার্নিং আউটকাম 1, 2 আছে। কোন প্রোগ্রাম লার্নিং আউটকাম দিয়ে কোন প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভস ফুলফিল করবে সেটা এখানে অ্যালাইনমেন্ট করতে হবে। স্যার এখানে একটু ক্লিয়ার করেন, প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভ এবং লার্নিং অবজেক্টিভ কোনটা? দুটো প্রোগ্রাম লার্নিং আউটকাম, প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভসটা এরকম যে আমাদের ফ্যাকাল্টি কোন অবজেক্টিভস নিয়ে কাজ করতেছে। আমরা কাজ করতে চাই একটা কম্পিটেন্ট এগ্রিকালচার গ্র্যাজুয়েট তৈরি। সেখানে প্রোগ্রাম লার্নিং আউটকামে থাকবে যে ছাত্র কি শিখে যাবে। ছাত্র হচ্ছে দ্য স্টুডেন্ট উইল বি এবল টু লার্ন দ্য টেকনিক্যাল নলেজ অ্যাবাউট দ্য এগ্রিকালচার এন্ড এগ্রিকালচার, যেটা এগ্রিকালচার সম্পর্কে শিখবে, অর্থাৎ ছাত্র শিখবে মানে কি শিখে যাবে প্রোগ্রাম, সেটা হচ্ছে আউটকাম। আর আমাদের এই ফ্যাকাল্টির উদ্দেশ্যটা কি, মানে আমাদের ডিগ্রি দেওয়ার উদ্দেশ্যটা কি, সেটা হবে এখানে। ডিগ্রি দেওয়ার উদ্দেশ্য ছাত্র যেটা শিখে যাবে তার আমার সাথে মনে হচ্ছে যে দুটাই তো এক হওয়ার কথা, আমাদের উদ্দেশ্য এবং এডুকেশন ছাত্রের এটা তো একই হওয়ার কথা। ছাত্র কি শিখে যাচ্ছে, উদ্দেশ্য শোনেন, যেটা উদ্দেশ্য সেটা কি শিখবে। আমি যেটা মনে করি উদ্দেশ্য আছে আমার মানে 7 তলা বিল্ডিং করা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বিভিন্ন পারিবারিক কারণে বিভিন্ন ফাইন্যান্সিয়াল দেশে প্রেক্ষাপট বিবেচনা করে আমি 4 তলা করলাম। তা আমাদের অবজেক্টিভ ছিল 7 তলার, কিন্তু আউটকাম হয়েছে 5 তলার। কাজে এখানে আমাদের প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভ যতগুলো থাকবে, আমরা যে প্রোগ্রাম লার্নিং করতেছি ওর ফলে অবজেক্ট গুলো ফুলফিল করলো কিনা, আউটকাম আসলো কিনা সেটা দেখতে হবে আর কি। সেটাই। হ্যাঁ, তাহলে এটা কি বছর বছর চেঞ্জ হবে নাকি স্যার? হ্যাঁ, এটা চেঞ্জ হবে প্রতি বছরই। এটা প্রতি বছর বা আমাদের 4 বছর করে এটাই করা আছে যে 4 বছর পর্যন্ত এগুলো আমরা না ওনারা বললো বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল বলতেছে টেম্পোরারি আমাদের ডিগ্রি কি আমরা 1 বছরের জন্য অ্যাক্রিডিটেট করে দেব। হ্যাঁ, তারপরে দেখবো যে আপনার ইমপ্রুভমেন্ট হলো কি হলো না। এই কথা বললো না, সেটা না, বলছে যে আচ্ছা বাবু, যদি ওনারা বলছিল যে একটা অবজেক্টিভে আউটকামে 70% না পাইলে অ্যাক্রিডিটেশন পাবো না, এটা কোনটা? আচ্ছা আমি একটু বলি, অ্যাক্রিডিটেশনে বলছে যে অ্যাক্রিডিটেশনের যে 10টা স্ট্যান্ডার্ড আছে, সে আমি কিন্তু 10টা স্ট্যান্ডার্ডের যে একটা পাওয়ার পয়েন্ট ফাইল সবাইকে আমি কিন্তু পাঠাইছিলাম। এইখানে বলছে যে সেইটা নিয়ে আমাদের অ্যাক্রিডিটেশন কমিটি আমাদের এখানে আসবে, ওই স্ট্যান্ডার্ড গুলো ফুলফিল হলো কিনা এবং ফুলফিলের উপর তারা একটা এভালুয়েট করবে। ওই গভর্নেন্স থেকে যেটা শুনেছে, গভর্নেন্স থেকে সেইখানে যদি আমরা 70 বা 70% এন্ড অ্যাবাভ পাই তাহলে আমাদের 4 বছরের জন্য অ্যাক্রিডিটেশন দেবে। তারপরে যদি আমরা 70% যদি অ্যাটেইন করতে না পারি তাহলে সেখানে 50% এর মধ্যে যদি থাকি তাহলে আমাদেরকে 1 বছরের জন্য তারা একটা কি বলবো মানে টেম্পোরারি একটা অ্যাক্রিডিটেশন দেবে। যদি আমরা ইমপ্রুভ করতে পারি তাহলে আবার 4 বছরের জন্য, আর যদি ইমপ্রুভ করতে না পারি আবার আমাদেরকে ওই অ্যাক্রিডিটেশন কমিটি এসে যাচাই বাছাই করবে। যদি আমরা সেটা না করতে পারি তাহলে 1 বছরের জন্য যে অ্যাক্রিডিটেশনের যে একটা অস্থায়ীভাবে দিছিল সেটা ক্যান্সেল করে দিবে। আচ্ছা, অ্যাক্রিডিটেশন যদি ক্যান্সেল হয় জাস্ট এমনি আগাম একটু বলে, তাহলে কি সিচুয়েশন হতে পারে? কি সিচুয়েশন হবে, এইটাই এই ডিগ্রি এটা যে মানসম্মত না সেটি প্রমাণ করবে যে এই যে একটা কোয়ালিটির যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডের মধ্যে এই ডিগ্রিটা পড়ে না। সেটা হলো তাতে কি আমাদের ছাত্ররা বিসিএস দিতে পারবে না বা কৃষি গবেষণার বিভিন্ন চাকরিতে জয়েন করতে পারবে না? এমপ্লয়াররা এটাকে বাড়ি সাহেব শোনেন, আমাদের ওই যে সুইহারিতে বায়ো সায়েন্স একটা ইনস্টিটিউট করছে, বায়ো সায়েন্স কলেজ, ওই যে সুইহারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে, ওই যে 4 তলা 5 তলা বিল্ডিং, একটাই বিল্ডিং, ওখানে অনেকগুলা প্রতিষ্ঠান আছে। ওখানে বিএসসি অনার্স ছাত্র ভর্তি হয়েছে। অ্যাক্রিডিটেশন না পাইলেও যে আপনার ছাত্র পরীক্ষা দিতে পারবে না বা বিসিএস দিতে পারবে না এমন কোনো কথা না। তবে যে একাডেমিক অ্যাটমসফিয়ারে যদি আপনার ডিগ্রিটি অ্যাক্রিডিটেশন না পায় তাহলে সব জায়গায় একটা নেতিবাচক একটা ইম্প্যাক্ট, যে অমুক ইউনিভার্সিটির ডিগ্রিটাই তো অ্যাক্রিডিটেড না, বাইবে বোর্ডে বললো আর তুমি তো পারো না, তোমার এই ডিগ্রিটা অ্যাক্রিডিটেড না। মানে ছাত্র পারলে, ছাত্রের মেধা থাকলে সে সার্ভাইভ করতে পারবে, কিন্তু তার সাথে যদি মানে ওই যে সুনামটা থাকে তাহলে আর একটু প্লাস পয়েন্ট আসবে। কিন্তু এর কোনো আইনগত ভিত্তি নাই যে অ্যাক্রিডিটেড না হলেই যে চাকরি করতে পারবে না, বিসিএস দিতে পারবে না বা রিসার্চে চাকরির জন্য কম্পিটিশন করতে হবে, তা না। এই অবস্থায় দেশে নাই। ইংল্যান্ডে দেখলাম বা আমেরিকাতে দেখলাম, ওদের সে ইউনিভার্সিটি অক্সফোর্ড
ওদের অধীনে 31টা কলেজ আছে। 31টা কলেজে প্রতি বছরই অ্যাক্রিডিট হয়। ছাত্রছাত্রীরা বা সারা বিশ্ব থেকে অ্যাক্রিডিটেশন দেখে দেখে ভর্তি হয় যে কোনটা অ্যাক্রিডিটেশন সবচেয়ে বেশি মার্ক পাইছে, যা সেটা একটা একাডেমিক রেপুটেশন। এখন আমার কাছে যেটা মনে হয় আর কি, সঠিক কথা বলছেন। রেপুটেশন আসলে ওয়ান টাইপ অফ ব্র্যান্ডিং বলা যায়। ব্র্যান্ডিং এবং এটা কোয়ালিটি জাজমেন্ট। এটা একটা কারণ হচ্ছে যে যদি অ্যাক্রিডিটেশন না হয়, আপনি যদি কোথাও যান, এর গল্পে যদি বলে আপনাদের ডিগ্রিটা কি অ্যাক্রিডিটেড, অর্থাৎ এটা যে বিষয়টা হবে যে যে সমস্ত ডিগ্রিগুলো অ্যাক্রিডিটেড বা এগ্রিকালচারের যদি বলি, তাহলে কয়েকটা ইউনিভার্সিটি অ্যাক্রিডিটেশন পেলো, আমাদেরটা পেলো না, তখন হবে কি যে এই চাকরির বাজারে তখন তারা ব্র্যান্ডিং করবে আমাদেরটা অ্যাক্রিডিটেড, এবং এমপ্লয়ার তখন চিন্তা করবে যে এই ছাত্র যেটা পাশ করে আসছে তাদের মানটা অ্যাক্রিডিটেড যেহেতু, তাহলে তাদের ছাত্রদেরকে তারা প্রায়োরিটি দেবে, যদিও আইনগতভাবে এটার কোনো সমস্যা নাই। এবং সেক্ষেত্রে যেটা হবে, আমাদের ছাত্ররা লুজার হবে। আমাদের চাকরির ক্ষেত্রে হয়তো কোনো সমস্যা হবে না, কিন্তু আমরা সামাজিকভাবে আমাদের কিন্তু একটু মর্যাদা একটু হলেও অবনমন বা অনেকে হয়তো ভিন্ন চোখে দেখবে। আমার কাছে এটা মনে হয়। হ্যাঁ স্যার, এটাই বাস্তব। অ্যাক্রিডিটেশন মানে হচ্ছে কোয়ালিটি এডুকেশন দিচ্ছে। এবং যখন বাংলাদেশে এখন কোথাও অ্যাক্রিডিটেশন হচ্ছে না, যখনই অ্যাক্রিডিটেশন কিছু বিশ্ববিদ্যালয়ে পাবে আর কিছু পাবে না, তখন এটি ফ্যাসিলিটির দিক থেকেও আপনার পার্থক্য হয়। বাইরে অনেক জায়গায় অ্যাপ্লাই করলে অ্যাক্রিডিটেড ডিগ্রি হলে একভাবে দেখে, না হলে আরেকভাবে দেখে। ছাত্রদের স্কলারশিপের ক্ষেত্রেও আপনার প্রাধান্য পায়। অ্যাক্রিডিটেশনের মূল্য আছে, ফরেন স্কলারশিপ বলেন, ফরেন ইউনিভার্সিটি ভর্তি বলেন, দেশের ভিতরেও আমাদের দেশে হয়তো অফিসে একটা ইউনিভার্সিটি বা কলেজকে অ্যাক্রিডিট করে নাই, যখনই পেয়ে যাবে আমাদের ওই যে ড্যাফোডিলস, তারপরে ইস্ট ওয়েস্ট যারা এটা এগিয়ে আছে, প্রাইভেট ইউনিভার্সিটি গুলো বা ব্র্যাক ইউনিভার্সিটি, আমেরিকান ইউনিভার্সিটি বাংলাদেশ, এরা কিন্তু অ্যাক্রিডিটেশন পাওয়ার মতো দরখাস্ত করে ফেলছে। এরা যদি কোনো কারণে অ্যাক্রিডিটেশন পেয়ে যায়, তখনই তারা তো বলবে আমরা হইতে পারি প্রাইভেট, কিন্তু আমরা তো অ্যাক্রিডিটেড, আমাদের গ্রাজুয়েট তো প্রোফাইল অনেক ভালো। কাজে এটাই সুনামটা আমাদের অর্জন করতে হবে, ব্র্যান্ডিং হইতে হবে, ব্র্যান্ড ছাড়া হয় না। সারা ওয়ার্ল্ডে MIT, হার্ভার্ড, অক্সফোর্ড বলেন, গ্লাসগো বলেন, সারা ইউনিভার্সিটি, সারা ওয়ার্ল্ড মানে ব্র্যান্ড হলে অ্যাক্রিডিটেশন অটোমেটিক্যালি হবে। আমাদের ব্র্যান্ডিংটা লাগবে ভালো আর কি। ঠিক আছে মনে হয়। তার মধ্যে কারিকুলা স্ট্রাকচার বা কারিকুলাটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। তার মানে এই কারিকুলা না হলে আমরা অ্যাক্রিডিটেশনে আবেদনই করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমরা কি পড়াই এটা যদি না জানতে পারি। এখন আমাদের পার্ট বি স্যার না? হ্যাঁ, পার্ট বি। পার্ট এটা আসলে ফ্যাকাল্টির যেটা এটা কমন। এরপরে হচ্ছে যে পার্ট বি, এটাও ফ্যাকাল্টিতে কমন কিছু তথ্য থাকবে, যেমন আমাদের কতটুকু ক্রেডিট আওয়ার, কি কি সাবজেক্ট আছে, জেনারেল কোর্স কোনটা কোনটা আছে, তারপরে আমাদের মেজর কোর্স কোনটা কোনটা আছে। মেজর কোর্সের মধ্যে আমি এটা দেখাচ্ছি, এইগুলো এটি আসলে আমি ডেমোটা দেখাচ্ছি, এর মধ্যে হয়তো যেগুলো আমরা মানে লেখছি। একটু ডিস্টার্ব করতে যাচ্ছি স্যার, মুক্তাদি বলছিলেন। বলেন। যেমন আমার সিলেবাস দেখে মনে হয়েছে স্যার, যেমন কিছু কিছু জায়গায় যে বিশেষ করে ইলেকটিভ কোর্সের ক্ষেত্রে কোনো সেমিস্টারে জাস্ট একটাই সাবজেক্ট। হ্যাঁ, আমার মনে হয় এটাও একটা নেগেটিভ পয়েন্ট আমাদের জন্য। ওখানে মনে হয় 2-3টা ডিপার্টমেন্টে অন্তত একটা সাবজেক্ট থাকা উচিত স্যার মনে হয়। এই জিনিসগুলো মনে হয় কনসিডার নিয়ে আসা। এগুলো আসলে ফ্যাকাল্টিতে আলোচনা করে সুযোগটা বাড়ানো দরকার। জি স্যার, ওইটাই এগ্রিকালচার ইউনিভার্সিটি নেগেটিভ সাইড স্যার আমাদের। হ্যাঁ, আচ্ছা দেখেন জেনারেল কোর্স এটা আমাদের আছে, আমাদের এটা কিন্তু কোর্সে যেভাবে সাজানো অনেক আগে থেকে, এগুলো অবশ্য ভালো একটা দিক। কারণ হচ্ছে জেনারেল কোর্স 25% থাকা লাগবে, এটি আমাদের এই অ্যাক্রিডিটেশনের যে নিয়ম কানুনের মধ্যে এটা আছে। তারপরে কোর কোর্সের মধ্যে আমাদের মেজর কোর্স গুলো আছে, এটাও একটা ভালো। আমাদের আসলে এগ্রিকালচারের কোর্স গুলো অনেকটাই সুন্দরভাবে সাজানো আছে। আচ্ছা, মাইনর কোর্স বলে আমাদের আসলে নাই এটা। তারপরে অপশনাল কোর্স আমাদের আছে, যেটা মুক্তাদুল বারী সাহেব বললেন। এইগুলো আমার মনে হয় যে আরেকটু যদি আমরা ঘষা মাজা করি আমাদের জন্য ভালো হবে। যদিও এটাই করতে পারলে ভালো। কিছু কিছু সাবজেক্ট আছে মেজরের কোর্সের অপশনালের মধ্যে মনে হয় কিছু আছে, সেগুলো আমি এটা ডেমো দেখাচ্ছি। হ্যাঁ, কারণ হচ্ছে যে কিছু তথ্য আমার কাছে ছিল না। একটা সাবজেক্ট এখানে তারা দিছে যে ক্যাপশন কোর্স নামে একটা শব্দ এখানে ব্যবহার করছে, ইন্টার্নশিপ, যেটা আমাদের নাই, অনার্সে এগুলো নাই। ক্যাপশন কোর্সটা এরকম যে যুগের চাহিদা, খুব হঠাৎ করে একটা জিনিস আমাদের পড়াতে এমন সময় আসে না হঠাৎ, যেমন এখন হাইব্রিড ভ্যারাইটি ডেভেলপমেন্ট, যেটা আমাদের হয়তো কোর্সে নাই।
তখন এই কোর্সটার মধ্যে অ্যাডজাস্ট করতে হয়। অথবা দেখা যায় যে সিড প্রোডাকশন, অথবা দেখা যাচ্ছে যে বায়োটেকনোলজি, অথবা দেখা যাচ্ছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই যে কারেন্ট যে ইনফরমেশন হচ্ছে মিউট করে দেন সবাইকে। এরকম হচ্ছে কি, এটা হচ্ছে 6 মাস পর পর চেঞ্জ করা যায় যখন যে সাবজেক্টটা খুব বার্নিং ইস্যু হয়ে দাঁড়ায়। এটা যেমন কম্পিউটার সায়েন্সের কিছু কিছু কোর্স আছে যে একবার নতুন ডেভেলপমেন্ট চলে আসছে, হ্যাঁ, মেশিন লার্নিং হয়তো আগের কোর্সে নাই, তখন এটা তারা করে। এটা এই জন্য তারা এই বিষয়টা রাখছে, যেহেতু আমাদের নাই সেজন্য এটা আমরা দেইনি। সেমিস্টারে আমাদের সেমিস্টারের যে ভাগ করা আছে, যেমন সেমিস্টার টার্ম ওয়াইজ কোর্স, কোন সেমিস্টারে কোন কোন কোর্স, এটা আসলে লিখিত থাকা লাগবে। লেভেল 1 সেমিস্টার 1 এ কি কোর্স, লেভেল 1 সেমিস্টার 2 তে কি কোর্স, এইভাবে আমাদের যে 8টা সেমিস্টার সেই কোর্সগুলো এখানে লিখিত থাকবে। আমাদের এগুলো সব আছে, শুধুমাত্র আমাদের এখন লিখিত অবস্থায় নিয়ে আসা লাগবে। তবে আপনি বাবু বলেন যে যুগের চাহিদা অনুসারে কোন কোর্স ডিলিট করা বা ইনসার্ট করতে গেলে কিন্তু হ্যাঁ বলেন। হ্যালো, খুব সম্ভবত স্যারের লাইন বোধহয় হ্যাং করছে। মানে আমাদের এখন যে সমস্ত তথ্যগুলো আছে এগুলো সবই আমাদের আছে। দিন স্যার, আমরা কিন্তু আপনার কথা শুনতে পারিনি স্যার, সরি স্যার। আমি বললাম যে আমাদের যে ক্যাপস্টন কোর্স বা বলেন, শোনা যাচ্ছে না স্যার। ওই মানে ডিন স্যারের তো হ্যাং হয়ে গেছে, এই ফাঁকে আমি একটা বলতে চাচ্ছি যে এখানে স্যার ওই যে মানে বলতেছেন করতে হবে, কিন্তু এগুলো 1 বছর 2 বছর ধরে শুনতেছি স্যার। হ্যাঁ, আমার মনে হয় কি আপনার একটা স্টাফ দিয়ে এই জিনিসগুলো তো আমাদের দেওয়া আছে, খালি এগুলো তুলে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা আসলে আজকে ফরম্যাটটা দেখে নেই, মানে নীতি নির্ধারণী কাজ আমরা অন্যদিন করব। সেটাই, ফরম্যাট তো 2 বছর ধরে দেখতেই আছি স্যার এগুলা। না, 2 বছর ধরে দেখতেছেন না, কয়েকদিন হলো দেখতেছেন। না না, এরকম ফরম্যাট আগেও দেখছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমাদের কোর্সগুলো যে তথ্যগুলো সেগুলো আসলে অফিসে আছে, এগুলো আমরা অফিসে বসে এগুলো পূরণ করতে পারবো। কিন্তু আমি আসলে এইটা কোর্স যেটা ফরম্যাটে এভাবে ছিল না, আমি এই জন্য তুলে রাখছি। লেভেল ওয়াইজ কোর্স কি এবং কতটুকু ক্রেডিট আওয়ার, এইগুলো তথ্যগুলো আমাদের আসলে বিচ্ছিন্নভাবে আছে, হয়তো ডিন অফিসে আছে অথবা দেখা যায় ডিপার্টমেন্টে নাই, এখন সব জায়গায় থাকবে এইভাবে, এবং লিখিত বা প্রিন্টিং আকারে আমরা নিয়ে আসতে চাই। ডিপার্টমেন্ট ওয়াইজ কোর্স এবং তার ক্রেডিট ডিস্ট্রিবিউশন সবই এখন লিখিত একটা বইয়ের মধ্যে আমরা নিয়ে আসবো। যেমন আমাদের কোর্স কয়টা আছে সেটা আমরা এখানে, প্র্যাকটিক্যাল কোর্স আছে কয়টা আর হচ্ছে থিওরিটিক্যাল কয়টা আছে, সেম প্রত্যেকটা ফ্যাকাল্টির এগুলো আমাদের এখানে তুলে ফেলতে হবে। জেনারেল কোর্সের মধ্যে আছে কি কি সেগুলো আমরা এখানে তুলবো, অর্থাৎ আমাদের মেজর কোর্স, জেনারেল কোর্স, এটা একটা সিস্টেম অনুযায়ী এখানে নিয়ে আসা হয়েছে। ইলেকটিভ কোর্স যদি কোথাও থাকে, আমাদের যে কয়টা আছে সেগুলোর থিওরিটিক্যাল কয়টা, প্র্যাকটিক্যাল কয়টা, তার ক্রেডিট আওয়ার কত, সেগুলো এখানে আমাদের লিখতে হবে। টোটাল ক্রেডিট আওয়ারটা আমাদের কত এখানে আমরা লিখব। এভাবে আমাদের একটা যে ছক আছে সেই ছকটা আমাদের পূরণ করতে হবে। এভাবে আমাদের এটি আসলে ফ্যাকাল্টির কমন ইনফরমেশন। এরপরে পার্ট সি। হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি একটু কথা এখানে ইন্টারপ্রেট করলাম, সেটা হলো যে আমার চেয়ারম্যান মুক্তাজুল বাড়ি চৌধুরী একটু আগে একটা কথা বলছেন, আপনারা কথাটাকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন জানি না, আমি শুনতেছিলাম। আমি একটু কারো ব্যক্তিগত কারণে হয়তো ভিডিওটা অফ করে রাখছি, আমি একটু বাইরে আছি। তা আমার কথা এটা পরে না, এখানেই এটা সংশ্লিষ্ট। সেটা হলো আপনারা যে কোর্সগুলোতে আমাদের লেভেল 1 সেমিস্টার 1 এবং লেভেল 1 সেমিস্টার 2 আর লেভেল 4 সেমিস্টার 1 লেভেল 4 সেমিস্টার 2 এইখানে ইলেকট্রিক অপশনাল সাবজেক্টের কথা উল্লেখ আছে, কিন্তু সেখানে সাবজেক্ট গুলোকে স্পেসিফাই করে দেওয়া আছে একটা অথবা দুইটা, কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা, পটুয়াখালী সব জায়গাতেই
সবগুলো ডিপার্টমেন্টের সাথেই সাবজেক্ট গুলো ইলেকটিভ অথবা অপশনাল হিসাবে অ্যাড করা আছে। তো আপনারা সেই হিসাবে তো আমাদের কোর্স অনেক কম দেখা যাবে ফাইনালি। আপনারা অ্যাক্রিডিটেশন চাচ্ছেন, আমাদের কোর্স অন্যদের চেয়ে কম যাচ্ছে, বিষয়টা কেমন হয়? এই জন্য এই বিষয়টা কিন্তু প্রফেসর টিএমটি ইকবাল যখন ডিন ছিল, প্রফেসর আনিস খান যখন ছিল, এবং এখন পর্যন্ত এই কথাগুলো চলে আসতেছে। আপনারা জানেন কি না জানেন, ওদের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকগণ এই বিষয়টাতে অত্যন্ত অসন্তুষ্ট, এবং আপনারা যখন এই কাজ করতে বলেন তাদের মধ্যে এই হতাশাগুলো থাকে যে ইলেকটিভ অপশনাল কোর্সগুলো শুধু স্পেসিফিক একটি দুটি ডিপার্টমেন্টকে অফার করার সুযোগ দেওয়া হচ্ছে। তা আমি বলতে চাচ্ছি, যেহেতু এটি একটি সময় যখন সবগুলো ডিপার্টমেন্ট এবং সবগুলো সাবজেক্ট একেবারে লিস্ট হিসেবে চলে আসবে, আপনারা বিভিন্ন ডিপার্টমেন্টকে সুযোগ দিবেন, তারাও যেন তাদের কোর্সগুলোকে আপনাদের সামনে ডেলিভারি করতে পারে। এবং আমার যতটা মনে আছে, আমাদের ডিপার্টমেন্ট থেকে সহ অন্যান্য সব ডিপার্টমেন্ট থেকে অনেকগুলো কোর্স ইলেকটিভ এবং অপশনাল হিসেবে ডিন অফিসে জমা দেওয়া আছে। তো সেটির কোনো ফয়সালা না করে আপনারা ফাইনাল একটা অ্যাক্রিডিটেশনের দিকে চলে যাচ্ছেন প্রিন্টিং ফর্মে। তো আমার কথা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসলে এখন এই যে আমি একটু কথা বলি, যে ডিনের দায়িত্বে আছি, আরো কিছুদিন দায়িত্বে আছে। ইলেকটিভ কোর্স, হ্যাঁ, অনেক বিশ্ববিদ্যালয়ে অনেক একাধিক কোর্স আছে। আমাদের হয়তো একটা বা দুইটা দেওয়া আছে, দেওয়া আছে, বেশি দেওয়া নাই বিভিন্ন লেভেলে, যেখানে ইলেকটিভ কোর্সগুলো অ্যালাও আছে। সেখানে আমাদের ছাত্র সংখ্যা, ল্যাবরেটরি সবকিছু মিলে কেন যেন এটা অগ্রসর হয় নাই। এই বিষয়ে আমার কোনো আপত্তি নেই, তবে যাই কিছু করেন সেটা হচ্ছে যে আমাদের অনুষদীয় কমিটি, তারপরে একাডেমিক কাউন্সিল, তারপরে রিজন বোর্ড পাস করার পরে আপনি যে কোনো কোর্স আপনি ইনসার্ট অথবা ডিলিট আপনি করতে পারেন। তার আগে ডিন মহোদয় শোনেন, অনুষদের যে এক্সিকিউটিভ বডির কথা বলা আছে আমাদের অ্যাক্টে, যে অনুষদের এক্সিকিউটিভ বডির কথা বলা আছে, সেখানে ফরমেশনেই দেওয়া আছে। সেই অনুযায়ী অনুষদের কয়টা মিটিং কোন দিন করতে পারছে। আপনি তো দিন হলেন এখন, এর আগের কোনো দিনও করেনি। আপনি উদ্যোগ নিলে নিশ্চয়ই একটি অনুষদের যে এক্সিকিউটিভ কমিটির একটি মিটিং আপনি করতে পারেন। সেখানে ফরমেশন আমাদের একটাই দেওয়া আছে, সেখানে বিষয়গুলো আলোচনা হবে। কিন্তু এই কথাগুলো এই যে আমি বললাম, আমি হয়তো আজকে ইয়েতে কি বলে এই হাওয়ার উপরে বললাম, আপনারা হাওয়ায় এটি মিলিয়ে দিবেন, এরকম হয় না। আমরা সামনাসামনি আলোচনা করেছি, সেখান থেকেও কথাগুলো হাওয়ায় মিশিয়ে গেছে। কাজেই না শোনেন, আমি শুধু আমার ডিপার্টমেন্টের জন্য বলছি না, নিশ্চয়ই এগ্রিকালচারে আরো বেসিক ডিপার্টমেন্ট গুলো রয়েছে, সয়েল সায়েন্স, হর্টিকালচার, তারাও কোর্স ডেভেলপ করেছে, এন্টোলজি করেছে, প্যাথোলজি করেছে, কিন্তু তাদেরকে কাউকে সুযোগ দিচ্ছেন না, শুধুমাত্র একটি এর মধ্যে আপনারা জেনেও থাকবেন, নতুন একজন ডিন এসে অ্যাগ্রোনমিতে একটি কোর্স হঠাৎ করে অফার করে ফেললেন। তো দেখা যাচ্ছে ডিনের ইচ্ছায় অনেক কিছু হয়ে যাচ্ছে। আপনি যে বললেন এটার অনেক কিছু কমিটি আছে, এই আছে, সে হচ্ছে, সেভাবে যাবে তো আপনার ইচ্ছায়। আপনার ইচ্ছা না থাকলে কোনো কিছুতেই যাবে না। আপনি ইচ্ছা পোষণ করেন, ঠিকই সবকিছু হয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ আমাকেও দেন এই জন্য যে আমি যখন করোনাকালীন আগে আমি আমাদের মানে স্ট্রাকচার, অনুষদীয় কমিটির স্ট্রাকচারটা কি সেটা আমাদের যে সংবিধান আছে সেখান থেকে একবার শর্ট আউট করে আমরা একটা ফরম্যাট দাঁড় করে আসি, যে এইভাবে সেইটা আমাদের একাডেমিক কাউন্সিল না হতে সেটা হয় নাই। তারপরে এই করোনার কারণে একটা পর একটা হয়ে যাচ্ছে। তবে আমার নীতিগত ভাবে হচ্ছে যে যত ইলেকটিভ কোর্স ছাত্রদের যেটা যুগের প্রয়োজনে যেটা প্রয়োজন সেটি তারা পড়বে, সেটি শিক্ষা গ্রহণ করবে, এখানে মানে বাইন্ডিংস থাকা উচিত না। তবে এটা অনুষদীয় কমিটি, একাডেমিক কাউন্সিল এবং রিজন বোর্ড কর্তৃক এটা আমার মনে হয় উদ্যোগ নেওয়া উচিত। আমরা যদি নেই তাহলে হয়তো আমাদের এটা অসম্ভব কিছু না। ধন্যবাদ। ডিন মহোদয়, সত্যি আপনি যেটা বলছেন এটি আপনি উদ্যোগ নেন এবং সব ডিপার্টমেন্টেরই ইলেকটিভ কোর্স আছে, এটা অপশন করে দেন। এবং ছাত্র আমাদের প্রায় 400, এটা যদি কিছু কিছু করে ভাগ করেও দেওয়া যায়, যে কিছু ছাত্র এই ডিপার্টমেন্টের এই কোর্স নেবে বা তাদের অপশন দিলে পরে, তাহলে সব ডিপার্টমেন্টের একটু সুযোগ আসে। আমার কাছে মনে হয় যে প্রস্তাবনার আমাদের মনিরুজ্জামান বাহাদুর ভাই যেটা বলছে এটা একটা ভালো প্রস্তাব। আমার মনে হয় এটা কোর্স কারোই কমবে না এবং এই সুযোগটা পেলে পরে সবাই কিছু কিছু পড়াতে পারবে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে যাই হোক, আমরা এটা নিয়ে আপনি প্রয়োজন হলে আরেকটা মিটিং দিয়ে এটা একটা আর এটা একটু আমি কথা বলি যে এই অনুষদীয় এক্সিকিউটিভ
কমিটি করার জন্য আমরা কিন্তু অনেকবার মিটিং করছি ডিন মহোদয়ের সাথে, কিন্তু সেটার কোনো আলোর মুখ দেখে নাই। আর অনুষদীয় কমিটি এটাতে প্রত্যেকটা ফ্যাকাল্টির এটা আমাদের অ্যাক্ট আছে, ফলে এটা আসলে করাটা ম্যান্ডেটরি। এর আগে কিন্তু স্যার একটা কমিটি করে দেওয়া হয়েছিল স্যার, কমিটি এটার ম্যান্ডেটরি কমিটি আছে, ফলে এটা নতুন করে কমিটি গঠনের সুযোগ তো কম, বরং নতুন সদস্য কারা কারা আসবে সেটা আসলে সিদ্ধান্ত। এখানেও আবার কিছু আছে, এই কমিটি শক্তিশালী তো, ডিন কিছু সদস্য নির্বাচন করে, আবার একাডেমি কাউন্সিল থেকে সদস্য দেওয়া হয়, সবকিছু মিলেই কমিটিতে দাঁড়ায়। এর যে আমরা যাকে আলোর মুখ দেখে নাই, মানে এটা তো অন্ধকারই কাটে নাই, আলো আসবে কোত্থেকে? যেহেতু বিষয়গুলো করোনাকালীন আমরাও সহজভাবে অংশগ্রহণ করতে পারি নাই, করতে পারি নাই। তবে অন্তপক্ষে আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে দিন আছে 2 দিন পরে থাকবো না, আরেকজন আমি একটু মাঝখানে ছিলাম না 1 মিনিট। সেটা হচ্ছে যে আমরা আসলে একটু সবার কাছে অনুরোধ করতেছি, আমরা একটু রেশনাল হয়। আমরা চাচ্ছি এমনি ছাত্র শিক্ষক অনুপাত কমাইতে, এই সে করতে, এমনি 400 ছাত্র আমি শুনতেছি বিভিন্ন ডিপার্টমেন্ট ইয়াতে আছে, প্রতিদিন গাড়িতে আলোচনা হয় ছাত্র কমান, কিন্তু আমরা আবার কোর্স নিতে অধিক আগ্রহী। হ্যাঁ, মানে কথার ভাবে যেটা বোঝা যাচ্ছে, আসলে আমরা কি চাই, আমাদের অন্তর কি চাই, এটা কিন্তু আমরা জানি না। হ্যাঁ, অন্তর কি চাই এটা আপনিও বোঝেন, আমি একটা স্পেসিফিক ডিপার্টমেন্ট। আমি যেটা মনে করি, আজকে যারা কথা বললো, আমি কারো নাম উল্লেখ করতেছি না, আমি একজনের মুখ থেকে অনেকবার শুনছি ছাত্র কমান স্যার, ছাত্র কমান। তার মুখ থেকে শুনতেছি ইলেকটিভ কোর্স আরো বাড়ায়া দেন। হ্যাঁ, ইলেকটিভ কোর্স বাড়ানোর অর্থ কিন্তু কোর্স বাড়ানো না। ইলেকটিভ কোর্স বাড়ালে তখন ছাত্র শিক্ষক ওই ডিপার্টমেন্টে কোর্স বাড়ানোর অর্থ কিন্তু কোনো কোর্স লোড বাড়ানো না। কি হবে? না স্যার, ইলেকটিভ কোর্স বাড়ানোর অর্থ কিন্তু এখানে আপনারা আসল জায়গা নিয়ে আপনারা শুনেন, এটাও আছে। সরি আপনারা আসল জায়গা নিয়ে আপনারা যদি যতই মনে করেন যুগের সাথে চাহিদা আছে, সামাজিক প্রেক্ষাপটে আছে, ঠিকই আছে, কিন্তু কিছু কিছু সাবজেক্ট এই বিশ্ববিদ্যালয়ে আপনি স্বীকার করেন বা না করেন, আমি আপনাকে শ্রদ্ধাকেই বলতেছি, যেমন এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্ট, বায়োটেকনোলজি এবং সিড টেকনোলজি, এই 3টা কোর্স কিন্তু কম্পালসারি রাখা উচিত ছিল। আমাদের এই কোর্সগুলো যেগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয় কম্পালসারি, এখানে রাখছি ইলেকটিভ হিসেবে। কাজেই আমার কাছে যে এটা তো 3টা ডিপার্টমেন্ট হলে ভালো, এটা অন্যান্য ডিপার্টমেন্ট হওয়া দরকার। বায়োটেকনোলজি আরেকটা বিষয় হলো স্যার, একটু বলি স্যার, যে আমরা যেটা আউটকাম বেস কারিকুলাম করতেছি, যেমন আমার ডিপার্টমেন্টে একটা ল্যাব, মাস্টার এত 20টা গ্রুপ 25টা গ্রুপ নিয়ে যখন আমরা কাজ করব, আন্ডার গ্রাজুয়েটের কাজ করব নাকি মাস্টার্স এর কাজ করব? না, তারপরে ইলেকটিভ কোর্স আরো 5টা নেন, তারপরে আপনার ল্যাব চালান। না স্যার, এটা কিন্তু তার ব্যক্তিগত কথা না। এটাকে আগে ডেভেলপ করে এই যে ইলেকটিভ কোর্সের একটা ফয়সালা আসলে করা দরকার। আপনি আরেকটা মিটিং দেন। স্যার এটা আমি একটু বলি স্যার, যে আমরা একাডেমিক কাউন্সিলে স্যার যখন যাই, তখন একাডেমিক কাউন্সিলে দেখা যায় আমাদের কোনো নির্বাহী কমিটি থেকে আমাদের কথা যায় না। আসলে আমরা নির্বাহী কমিটিতে এগুলো আলাপ করা দরকার, এখানে কিন্তু ওইটার বিষয়ে মানে নয়। কাউন্সিলে একাডেমিক কাউন্সিলে এগ্রিকালচার ফ্যাকাল্টি ডিন অফিস থেকে কোনো এজেন্ডাই যায় না। হ্যাঁ, সেই জন্য বলতেছি আসলে যেই জিনিসটা আমাদের নির্বাহী কমিটিতে আলাপ করা দরকার, এখানে আলাপ করে তো কোনো লাভ নেই। এখানে যখন অনেকে আসছে সেখানে আলাপ করা যেতে পারি কিনা আচ্ছা, এরপরে আমরা যেটা কোর্সের যেটা আউটলাইন দেখলাম এবং তার যে স্ট্রাকচার গুলো, এটা ডিন অফিসে এর আছে, আমরা এইভাবে দিতে পারবো। আর আমরা যেটা বলছিলাম যে আমাদের যে কোর্সগুলো রিঅ্যারেঞ্জমেন্ট বা কোনো যদি, এটা আমাদের একটা সুযোগ এখন যে আমরা কিন্তু আলোচনা করে ইলেকটিভ কোর্সগুলো যার যেটা, এটা আমরা এর মধ্যে কিন্তু ইনক্লুড করতে পারি। আসলে কোনটা এটা চালু হবে, এটা আমার মনে হয় যে পরবর্তীতে মিটিং আপনারা দিয়ে এটা, কিন্তু ইলেকটিভ কোর্সগুলোর লিস্ট আমরা এখানে আসলে দিয়ে দিতে পারি। না, এটা আমি বলছি কি, এটা আলোচনা করে, মানে এই যে হবেই না, এটা একাডেমিক কাউন্সিল রিজেনবেট করে আপনি 20টা দোকানে 100টা দোকানে কোনো আপত্তি নাই। এখন যেভাবে আছে তার বাইরে যাওয়া যাবে না। এটি কিন্তু যে এটা পরবর্তীতে একাডেমিক কাউন্সিলে কিন্তু এটি যারা পাস করার পরে একাডেমিক কাউন্সিলে পাস হয় নাই, রিজন বোর্ডে পাস হয়নি, আপনি আগেই ঢুকাই দিচ্ছেন, আপনার এই সমস্ত আপনি দিন হয়ে নিজে করেন, এগুলো আমার দ্বারা সম্ভব না। আচ্ছা, আমরা এখন পার্ট সি তে যাই। পার্ট সি তে দেখেন
ডেসক্রিপশন অফ অল কোর্সেস। এখন প্রত্যেকটা কোর্সের ডেসক্রিপশনে আসবে। প্রথমে কোর্সের একটা সামারি অফ দা কোর্স। আমার যে কোর্সটা নিচ্ছি, যেমন আমি এগ্রিকালচার কেমিস্ট্রি যদি নেই, তাহলে এগ্রিকালচার কেমিস্ট্রি কোর্সের মধ্যে কি আছে এবং এটা কাজ করার জন্য এটার কেন গুরুত্ব, এটা সামারাইজ ওয়াইজ এখানে দিতে হবে। তারপরে বলছে যে ম্যাপিং অবলিক অ্যালাইনমেন্ট, প্রোগ্রাম লার্নিং অবজেক্টিভস অ্যান্ড কোর্স লার্নিং অবজেক্টিভস। আমি যে এগ্রিকালচার কেমিস্ট্রি সাবজেক্টটা, যে সেখানে আমার ছাত্র কি শিখবে সেটা হচ্ছে কোর্স লার্নিং অবজেক্টিভস। আর আমার এই প্রোগ্রামের লার্নিং অবজেক্টিভসটা কি ছিল, এই কোর্স দিয়ে প্রোগ্রামের কোন লার্নিং অবজেক্টিভসটা অ্যাটেইন করবে সেটা। আমার কোর্সটা যদি কোনো প্রোগ্রামের লার্নিং অবজেক্টিভসকে যদি অ্যাটেইন না করে, তাহলে এই কোর্সের কোনো গুরুত্ব নাই। এই জন্য এদের সাথে লার্নিং, সেই জন্য এইভাবে যদি দেখা যায় যে যদি কোনো কোর্সের প্রয়োজনীয়তা কমে যায়, নতুন কোর্স ঢুকাতে হয়, তখন এই প্রোগ্রাম লার্নিং আউটকামের সাথে আসলে অ্যালাইনমেন্ট থেকে আমরা বুঝতে পারি। এখন এই ম্যাপিংটা কিভাবে হবে তার একটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যালাইনমেন্টের একটা ঘর দেওয়া আছে। কোর্স লার্নিং অবজেক্টিভস সাথে দেখা যাচ্ছে যে আমার একটা কোর্সের লার্নিং অবজেক্টিভস যেটা আছে সেখানে প্রোগ্রামের আমাদের যে এগ্রিকালচার যে বিএচইএজি প্রোগ্রামের দেখা যায় 2 নম্বর প্রোগ্রাম লার্নিং আউটকামের সাথে অ্যাটেইন করবে, তখন সেখানে আমরা টিক চিহ্ন দেব। এইভাবে যে কোর্সটা দেখা যায় ক্রপ বটানির একটা কোর্স দেখা যাচ্ছে যে 8 নম্বর প্রোগ্রাম লার্নিং আউটকামকে অ্যাটেইন করে, তখন 8 নম্বরে গিয়ে আমাদের এখানে টিক চিহ্ন দিতে হবে। দেখা যাচ্ছে যে একটা যদি প্লান্ট ব্রিডিং এর একটা কোর্স যে প্রোগ্রাম লার্নিং আউটকামকে অ্যাটেইন করবে, সেই কোর্স সেই ঘরে গিয়ে আমাদের এই টিক চিহ্ন দিতে হবে। এইভাবে হচ্ছে কোর্সের সাথে, অর্থাৎ এইটা যেহেতু স্পেসিফিক কোর্স, ওই কোর্সটা আমাদের প্রোগ্রাম লার্নিং আউটকামের কোন আউটকামকে অ্যাটেইন করবে। তাহলে স্যার আমাদের প্রোগ্রাম লার্নিং আউটকাম আগে লাগবে অবশ্যই। হ্যাঁ, এখানে স্যার একটা কোর্স কি একাধিক আউটকাম ইয়া করতে পারে, অ্যালাউ করতে পারবে? হ্যাঁ, করতে পারবে। হ্যাঁ, করতে পারবে। হ্যাঁ, 8টাই হতে পারে। হ্যাঁ, করতে পারে। তবে সাধারণত একটা দুইটার মধ্যেই থাকে। একটা কোর্স দিয়ে অনেকগুলো করা যায় না, মানে এটারও একটা লিমিটেশন থাকে। হ্যাঁ, একটা প্রোগ্রামের লার্নিং আউটকামকে কভার করার জন্য 2টা সাবজেক্টও লাগতে পারে। না, এমন হতে পারে যদি প্রোগ্রাম লার্নিং আউটকামটা কোনো একটা ডিপার্টমেন্ট কেন্দ্রিক হয়ে যায়, তখন হয়তো ওখানে সবগুলাই ঠিক হয়ে যাবে। সেইজন্য আমি বলি যে উকিলরা যেমন একই কথাকে পেঁচায় গুছে আরেক দিকে নিয়ে যায়, ঠিক সেরকম এই যদি প্রোগ্রাম লার্নিং আউটকাম স্পেসিফিক না হয়, যদি ভগ হয়, অনেক বড় একটা সেন্সে হয়, তাহলে কিন্তু সবগুলাকে ওটার ভিতরে ঢুকানো দেওয়া যাবে। হ্যাঁ, যেমন যদি প্রোগ্রাম লার্নিং আউটকাম যেন একটা হয় টু ডেভেলপ স্কিলড এগ্রিকালচারিস্ট, হ্যাঁ, এইটার ভিতরে তো সবই তালে যাবে। ধরুন ক্রপ বটানির একদম টিস্যু কালচার টিস্যু ডেভেলপমেন্ট পড়ানো হয়, তাহলে তো ওটা কোনো না কোনো সেন্সে তো ওটাও চলে যায়, কথার কথা। প্রোগ্রাম লার্নিং আউটকাম আসলে একেবারে লিমিটেড থাকে না, কমপক্ষে 5টা 7টা বা 10টা 12টা এরকম থাকে। ফলে এগুলোর যেহেতু আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ এগুলো আলাদা আলাদা হওয়ার উচিত আর কি, তাহলে সবাই একটু ঠিক মাপতে পারবে। সেইজন্য কভার করবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি। সেজন্য প্রোগ্রাম লার্নিং আউটকামটা সেভাবে তৈরি করতে হবে যাতে সব কোর্সই যাতে টিক মার্ক দিতে পারে আর কি। এই জন্য আমাদের এই ডিপার্টমেন্টের চেয়ারম্যান বা যারা একটু স্পেশালিস্ট আছে তাদেরকে সাথে নিয়ে একটু নিরিবিলি বসে এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো হয়েছে কি বাবু, এই যে প্রোগ্রাম লার্নিং আউটকাম, কোর্স লার্নিং আউটকাম, এগুলা একটার সাথে আরেকটার মানে সম্পর্ক এবং পার্থক্য, এটা নিয়ে আমার কাছে আমি এখনো ক্লিয়ার না। তবে একটা কপি পাইলে ওইটা থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জেস করে একটু সাজাইতে পারবো আর কি। হ্যাঁ, সেজন্য আমাদের বিএচইএজি প্রোগ্রামের লার্নিং আউটকামটা এটা আগে বিএচইএজি এইটার প্রোগ্রাম লার্নিং আউটকামটা আমাদের আগে ফিক্সড করতে হবে। না, আমি কিন্তু আজকে সেজন্য আমি যে উদ্দেশ্যে এটা প্রস্তাবটা এর আগের মিটিং এ দিছিলাম বিকাশ দা, সেটা হচ্ছে যে এই জন্য চাইছিলাম আপনি উদাহরণ সহ একটু যদি দিতেন যে কৃষি বিশ্ববিদ্যালয়ের এই বা খুলনা বিশ্ববিদ্যালয়ের এই, এবং একটা কোর্স ধরে বলতেন যে না এই অ্যাগ্রোফরেস্ট্রি কোর্সের এই সিএল কোর্স লার্নিং আউটকাম দেখেন 3 নাম্বার, প্রোগ্রাম লার্নিং আউটকামে 2 নাম্বারের সাথে মিলে যাচ্ছে। এইভাবে দেখালে আমাদের জন্য সুবিধা হতো। আসলে আমরা ওইটা দেখতে চাইছিলাম। এটা তো আমাদের কাছে আছে। ঠিক আছে, এই যে আমি যেটা দেখাচ্ছি যে আমি এই সাবজেক্টটা দিছি এগ্রিকালচার কেমিস্ট্রি। এগ্রিকালচার কেমিস্ট্রি দেখো আমাদের প্রোগ্রাম লার্নিং আউটকাম আছে 12টা। এগ্রিকালচার কেমিস্ট্রি এই সাবজেক্টটা দিয়ে হয়তো প্রোগ্রামের 1 এবং 2 কে কেবল কভার করছে।
শোনেন বাবু, আপনার যে আবার এরকম দেখা যাচ্ছে ওয়ান আর টুটা কি একটু দেখতে চাচ্ছিলাম। ওয়ানটা কি বাবু, এই যে প্রোগ্রাম লার্নিং আউটকামের ওয়ান কি আর আপনাদের কোর্স লার্নিং আউটকামের ওয়ানটা কি, যার জন্য এটা ম্যাচ করলো, এটা একটু যদি দেখাইতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। ওটা ইম্পর্টেন্ট আর কি আমাদের জন্য। আচ্ছা, আমি এই সফট কপিটা আপনার কাছে পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে জিনিসটা হচ্ছে যে যেমন ওইখানে প্রোগ্রাম লার্নিং আউটকাম আছে, যে এগ্রিকালচারাল যে কম্পোনেন্ট গুলো আছে, তাদের কেমিস্ট্রি, তাদের যে কেমিক্যাল নেচার, হ্যাঁ, কোনো ভ্যারাইটি ডেভেলপমেন্ট করতে গেলে সেখানকার যে কোয়ালিটি ডেভেলপমেন্ট করতে গেলে যদি আমাদের কোয়ালিটি অ্যানালাইসিস করতে হয়, সেখানে যে অ্যানালাইসিস করা লাগবে সেটা কেমিক্যাল অ্যানালাইসিস দরকার হবে। তখন আমরা যদি এগ্রিকালচার কেমিস্ট্রি যদি পড়াই, তাহলে সেই কেমিস্ট্রি এই কেমিস্ট্রি দিয়ে ওই লার্নিং আউটকামটাকে কভার করবে। এখন কেউ ভ্যারাইটি ডেভেলপমেন্টের কথা লেখা আছে, বা যে আমরা যে নতুন নতুন ভ্যারাইটি ডেভেলপ করে সেটা হচ্ছে আমাদের ফার্মার্সকে দেবো, সেখানে আমাদের দেশের যে ফুড সিকিউরিটিতে কাজ করবে, তখন দেখা যাচ্ছে যে প্লান্ট ব্রিডিং এর একটা কোর্স তখন ওই লার্নিং আউটকামকে কভার করবে, তখন কেমিস্ট্রি যাবে না ওখানে। এই যে 9 বা মনে হয় কি স্যার, একটু ইন্টারফেয়ার করি স্যার, আমার মনে হয় সব ডিপার্টমেন্ট যদি ওই আউটকাম লার্নিং গুলো তৈরি করে, ওইখান থেকে যদি পরে ফ্যাকাল্টি বেছে নেয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে মনে হয় সবচেয়ে ভালো হয় স্যার। আমার মনে হয় যদি ওইটা ফ্যাকাল্টির আউটকাম, তারপর ডিপার্টমেন্ট ওয়াইজ করে, তারপর ফ্যাকাল্টি যদি ওটাকে স্যার একেবারে সিনথেসিস করে বের করতো, তাহলে মানে সবাই ওটাকে ম্যাচ করতে পারতো বেশি স্যার। আমাদের কিন্তু যে কোর্সগুলো আছে, এটা ভালো প্রস্তাব স্যার, এটা করা যেতে পারে। হ্যাঁ, এটা যেটা মুক্তাদুল বাড়ি সাহেব যেটা বলছে, সেটা আমাদের যেহেতু কোর্স আছে, এই কোর্সের লার্নিং আউটকামটা যদি আমরা করি, তখন এই লার্নিং আউটকাম থেকে প্রোগ্রাম লার্নিং আউটকাম আমরা লিখে ওটার সাথে ম্যাচিং করে দিতে পারবো। আমাদের যেহেতু কোর্সটা আর চেঞ্জ করতে পারতেছি না, কোর্সের কন্টেন্ট আমাদের ঠিকই আছে, ফলে এর আউটকামটা কি, এই কোর্স থেকে আমরা আমাদের ছাত্রদেরকে কি শেখাতে পারতেছি, অথবা আমার ছাত্র কি শিখতেছে, এটি তো আউটকাম। তাহলে আমাদের আসলে কোনটা আগে লাগতেছে, প্রোগ্রাম আউটকাম লাগতেছে আগে, না কোর্স লার্নিং আউটকাম আগে লাগতেছে? আমাদের যেহেতু কোর্স আগে আছে, আমরা যদি কোর্সের আউটকামটা পারি, তাহলে এই আউটকাম থেকে আমরা শুধু, আমি তো আগেই বলছি যে আমাদের এই কয়েকটা কাজ আছে, ডিন অফিসে ডিন মহোদয়ের নেতৃত্বে কয়েকজন চেয়ারম্যান গিয়ে এই কোর্স লার্নিং আউটকামকে প্রোগ্রাম লার্নিং আউটকামের সাথে অ্যাটেইন করে এখানে ম্যাপিংটা করে দেওয়া যাবে। এটা ঝামেলা হবে স্যার, এখানে বেটা আগে না বাপ আগে, এখানে তো দেখা যায় যে বেটা আগে। যেহেতু আমাদের বিকাশ দা, এক মিনিট শোয়েবুল, সেইজন্য আমি প্রস্তাব করছিলাম যে আমরা ডিপার্টমেন্ট থেকে এই লেআউটের কোর্স করে দিব, কোর্স লেআউট করে দেব, সব করে দেব, আর ইয়াতে ডিন অফিসে একজন এক্সপার্ট নিয়ে আসবে, পেইড এক্সপার্ট, সে এগুলোকে ম্যাচ করে সুন্দর করে আমাদেরকে এটা ডেভেলপ আমরা সেটা করব। তারপরে আমরা চেয়ারম্যানরা এটাকে খালি এন্ডোর্স করে দেব একটা মিটিং এ বসে। এটা না করলে আসলে হবে না। না, সেটা আপনারা তৈরি করেন, এরপর এক্সপার্ট আমরা নিয়ে আসবো, সেভাবে আমাদের পরিকল্পনা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমি একটা দিয়ে দেখালাম যে আমাদের কোর্স লার্নিং আউটকাম প্রোগ্রামের 1 বা 2 কে আমাদের কভার করে বা অ্যাটেইন করলো। এইভাবে দেখা যাচ্ছে যে আপনার যে কোর্সটা, আপনার দেখা যাচ্ছে যে 7 নাম্বার প্রোগ্রাম লার্নিং আউটকামকে কভার করবে, এইভাবে ম্যাচিং হয়ে যাবে। এবং আমাদের যে প্রোগ্রাম লার্নিং আউটকাম, এই কোর্সের উপর ভিত্তি করে কিন্তু এখন তৈরি করতে হবে, যেহেতু আমাদের কোর্স আছে কিন্তু প্রোগ্রাম লার্নিং আউটকাম আগে লেখা হয়নি, ফলে এখন কিন্তু আমরা লিখতে যাচ্ছি। এই জন্য যে আমরা যদি কোর্সের আউটকামটা বের করতে পারি, তাহলে প্রোগ্রামের লার্নিং আউটকামটাও আমরা এটা লিখতে পারবো। কিন্তু স্যার এখানে সমস্যা হবে, প্রোগ্রাম লার্নিং আউটকাম কোর্স থেকে নিতে গেলে ওটা অনেক লম্বা হয়ে যেতে পারে। না, সেটা সেই আমাদের ঠিক ওইরকম 10টা বা 12টার মধ্যেই লিমিট করতে পারবো, বুঝতে পারছেন? মানে লেখার সময় আমাদের ওখানে কন্ট্রোলে রাখতে হবে। মানে দেখেন বাকৃবিতে আছে কিনা, আমার তো মনে হয় বাকৃবিতে আছে। আচ্ছা বাবু, ওই যে আপনি প্রোগ্রাম আউটকাম দিবেন, ওটা 12টার জায়গা কমায় টমায় দিতে আমরা 10টা দেই, 12টা দেই, সেটাও করা যাবে। এটা লিমিট আছে, মানে আমাদের কতটুকু দরকার আমরা সেটাই করতে পারবো। এই জন্যই বলছি যে আমরা যদি কোর্স লার্নিং আউটকাম পাই, আমাদের প্রোগ্রামের লার্নিং আউটকাম কয়টা হবে, কি হবে, এটা আমাদের লিখতে হবে। তার মধ্যে বাকৃবিটা এখানে আছে, এই জন্য আমরা বঙ্গবন্ধু নেন, পটুয়াখালী নেন, আরো কোথায় কোথায় আছে। লেখার সময় আমাদেরটা আমাদের মতো করে লিখতে হবে, তাদের ল্যাঙ্গুয়েজটা, তাদের যে যেটা আছে সেটা আমরা সাপোর্ট নেব বা হেল্প নেব। সেটাই ইয়া করা যাবে না, একদম হুবহু কপি করা যাবে। সবাই এখন ওরা মনে হয় খুঁজতেছে যে হাজী দানেশে যদি পাই। তার মধ্যে যেমন এগ্রিভার্সিটিটা আছে এবং আমাদের শেরে বাংলাতে আছে, এগুলো আছে, ফলে আমাদের অনেক সাপোর্ট আমরা পাবো। আচ্ছা, এরপরে টিচিং স্ট্র্যাটেজিটা কি? আমাদের টিচিং স্ট্র্যাটেজিটা আছে যে আমাদের ক্লাস লেকচার আছে, সেটা ফিজিক্যালি আমরা এখন যেটা নিচ্ছি অনলাইন বা এটা। তারপরে হচ্ছে আরেকটা আমাদের টিচিং স্ট্র্যাটেজি কি আছে, গ্রুপ ডিসকাশন আমরা ছাত্রদেরকে দেই, সেটা তারা ডিসকাস করে লিখতে পারে। আমরা বলতে পারি প্রজেক্টরের ডিসপ্লেতে আমরা নেই টিচিং স্ট্র্যাটেজি, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি ভিজিট,
তারপরে ইন্টার্নশিপ, আমাদের হয়তো ইন্টার্নশিপ নাই, আমরা অনেকে দেখা যাচ্ছে রিসার্চ স্টেশনটা ভিজিট করাই, সেটা এর মধ্যে। এটা হচ্ছে এগুলো হচ্ছে টিচিং স্ট্র্যাটেজি। এটা এখন আমাদের লিখিত আকারে আমরা এগুলো কাজ করতেছি, কিন্তু কোথাও লেখা নেই। এটা এখন এই অ্যাসাইনমেন্টটা কোথায় পড়বে স্যার? অ্যাসাইনমেন্টটা হচ্ছে অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজিতে। অ্যাসাইনমেন্টটা এটা আমরা কিভাবে অ্যাসেস করব সেটার মধ্যে পড়বে। ম্যাপিং অ্যালাইনমেন্ট হচ্ছে কোর্স ভার্সাস টিচিং স্ট্র্যাটেজি। কোন কোর্সটা আমি কোন স্ট্র্যাটেজিতে পড়াবো সেটা। দেখা গেল যে আমি শুধুমাত্র লেকচার, একটা কোর্স আছে শুধুমাত্র আমি লেকচার দেব। কোন একটা কোর্স আছে যেটা হচ্ছে দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রি ভিজিটে যাওয়া লাগবে। কোনটা আছে যে সুন্দর ভিডিও দিয়ে আমি দেখাতে পারবো, সেটা এটার সাথে ম্যাপিংটা করা লাগবে। এখানে একটু বলি, যেমন আপনার এখানে এই উদাহরণে TS4 মানে 4টা টিচিং স্ট্র্যাটেজি আছে, কিন্তু আবার এই কলামের মধ্যে আবার 12টা আছে, তাহলে তো কেমন হলো? তাহলে 4টাই তো আমরা রাখবো, তাই না? না, এখানে এক একটা কোর্সের জন্য কয়েকটা হতে পারে। এখন আমি এখানে যেটা দিছি 9টা 12টা, এগুলো হচ্ছে আমার প্রয়োজন অনুসারে। আমি যদি এখানে 4টে থাকে, তাহলে টিচিং স্ট্র্যাটেজি আমি এখানে 4টে রাখবো। হ্যাঁ, এটা আরো বাড়তে পারে। হ্যাঁ, বাড়তেও পারে, কিন্তু যে কটা উপরে থাকবে সে কটাই সেই কটাই থাকবে এখানে। আচ্ছা। বলছে ম্যাপিং অ্যালাইনমেন্ট অফ কোর্স লার্নিং আউটকাম ভার্সাস অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি। এই যে অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজির কথা যেটা বলছি, আমরা আসলে অ্যাসেসমেন্ট কিভাবে করি? কুইজ টেস্ট নেই, আমরা মিড টার্ম নেই, আমরা দেখা যাচ্ছে এই যে অ্যাসাইনমেন্ট নেই, সেটার মধ্যে এইটা পড়বে। তাহলে তো অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি গুলোকে কোড নাম্বার দিতে হবে। এই যে আপনি হ্যাঁ, সেভাবে আমরা, তাছাড়া তো আমি টিক মার্ক দিতে পারবো না। হ্যাঁ, এখন এই যে অ্যাসেসমেন্ট বা ইভালুয়েশন প্রসিডিউরটা কি? যেমন আমরা কুইজ নেই, তারপরে কি হয়, টোটাল 3টে কুইজ নেই, যদি 3টা ক্রেডিট আওয়ার থাকে, 2 কুইজ নেই, 2টা থাকে, এর মিড টার্ম না। এই কথাগুলো একটু লিখিত এখানে আমরা লিখে দিছি। সেমিস্টার আমার মনে হয় কোড দিতে হবে। হ্যাঁ, A1 A2 A3, কারণ কি ওই যে আপনার ওই যে চার্টে মিলাইতে হবে তো। হ্যাঁ, এখন এই যে দেখেন আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে আমরা যে টেস্ট বা মিড টার্ম যে 20% নেই, এই মিড টার্মের মধ্যে যে কোশ্চেন গুলো করি, সেই কোশ্চেন গুলো কোন লেভেলটা ফলো করবে। যে আমাদের যে কোশ্চেন গুলো করি দেখি বেশিরভাগই রিমেম্বার লেভেলে, তখন আমরা সেই রিমেম্বারে মিড টার্ম টেস্ট, আবার দেখি একটা কোশ্চেন বা 2টা কোশ্চেন আছে যে অ্যানালাইজ করতে পারে, হ্যাঁ, তখন আমরা সেইগুলো এখানে টিক চিহ্ন দিয়ে দেব যে আমার এই কোর্সটা যে মান, সেটা ছাত্র অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিটা গ্রো করবে এই কোশ্চেনের মাধ্যমে। আর যদি শুধু ডিফাইন করতে বলি, ক্লাসিফাই করতে বলি, তাহলে রিমেম্বার বা আন্ডারস্ট্যান্ড লেভেলে থাকবে। এখানে একটা আমার কথা আছে, যে আমার একটু কথা আছে, আমি বলতেছি যে এখানে 6টা দেখতেছি: রিমেম্বার, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাই, অ্যানালাইসিস, ইভালুয়েট, ক্রিয়েটিভ। হ্যাঁ, এখন আমরা যাই কিছু করি ফিল্ড লেভেলে, আমরা টিক দিয়ে সব মিলিয়ে দিলাম 6টা, তাতে কি কোনো অসুবিধা আছে? না, এখন 6টার মধ্যে অসুবিধা এখানে যে যখন মানে আমি চাচ্ছি যে এখানে কোনো পার্সেন্টেজ আছে নাকি, যে রিমেম্বার এত পার্সেন্ট হইতে হবে, ক্রিয়েটিভ এত পার্সেন্ট হইতে হবে, কোন গাইডলাইন আছে? এটা আমরা বলি যেটা রিমেম্বারিং লেভেলটা প্রথম ফার্স্ট ইয়ারের ছেলেদেরকে একটু বেশি থাকবে, অ্যানালাইজ বা ক্রিয়েটিভটা কম থাকবে। যখন ফাইনাল ইয়ারের দিকে যাবে, যখন তাদের লেভেলটা উপরের দিকে যাবে, তখন সেটা অ্যানালাইটিক্যাল বা ইভালুয়েশন বা ক্রিয়েটিভের লেভেলটা তখন বেশি। এরকম সাধারণত থাকে। যখন আসবে স্যার, তখন তো তারা প্রশ্ন দেখবে তারা, এবং তারা দেখবে, আর প্রশ্নে যদি আপনি ওইভাবে না করেন তাহলে তো মুশকিলে পড়বে। হ্যাঁ, আর প্রশ্ন যদি ওইরকম করেন তাহলে তো ছাত্রদেরও সামনে পড়বেন আবার। এবং ওই যে কোশ্চেন মডারেশনের যে একটা শীট কিন্তু আছে, দেখেন 4 নাম্বার যে টেমপ্লেটটা, ওই টেমপ্লেটটাও কিন্তু মানে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল এসে চেক করতে পারে। ওইখানেও আছে যে আমার যে কোশ্চেনটা সেটা কোন লেভেলে ছিল। আচ্ছা স্যার, আরেকটা বিষয়, যে এখানে ওই যে গ্রাজুয়েট স্কিল যেটা বলেছিলেন, ওই স্কিলে তো ধরেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, সেইটা আবার কোথায় যাবে এখানে? আচ্ছা, এখন এই বিষয়টা আছে যে আমাদের ডিন মহোদয়কে আমরা এর আগে বিভিন্ন অনুষ্ঠানে বলছি যে আমাদের ছাত্রদেরকে ফ্যাকাল্টি থেকে কয়েকটা প্রোগ্রাম আসলে দেয়া দরকার। যেমন আমরা ওই যে অনেক সময় ছাত্ররা ফুটবল খেলে,
সেটা যেরকম আসলে একটা করছি কোকারিকুলার তো এবার করলাম তো আবার করোনা দেখা খালি যাচ্ছে বন্ধ যে আছে এই ফ্যাকাল্টি থেকেই তাদেরকে যদি বলে যে কৃষি এই মেলা করা যেতে পারে, হ্যাঁ কৃষি মেলা করা যেতে পারে, অথবা তাদের ডিবেট তারপরে এই যে কম্পিটিশন দেওয়া লাগতে এইগুলো পারে, একটা অলিম্পিয়াড করা যেতে পারে, অলিম্পিয়াড করা হলে এই যে অলিম্পিয়াড অলিম্পিয়াড এইগুলো হচ্ছে এক্সট্রা কারিকুলার কোকারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে এইগুলো না আমাদের অ্যাটেন্ড করতে হবে। ধরেন ওইটা দিলাম, কিন্তু ওইটা এখানে কোথায় টিক মারবো বা অ্যাসেসমেন্টটা কিভাবে হচ্ছে? ও অ্যাসেসমেন্ট এই যে দেখেন ডান পাশে এক্সটার্নাল পার্টিসিপেশন ইন কারিকুলা ও কোকারিকুলার দেখছেন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখানে আর টিক চিহ্ন আসবে। হ্যাঁ আচ্ছা এখানে এখানে হয়তো রিমেম্বারিং লেভেল না, কিন্তু এখানে আমরা যে এইটা বলছি যে কন্টিনিউয়াস অ্যাপ্লাই ইন্টারনাল বা কন্টিনিউয়াস হচ্ছে যে এই সেমিস্টারের মধ্যে এটা যে কোনো একটা সময় আসতে পারে। আচ্ছা আমি এখানে একটু বলি, আপনি যেমন বললেন রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, যত উপর দিকের কোর্সে যাবে হ্যাঁ তত সেটা হবে। এটা হয় কি, যেমন আমি উদাহরণ দিচ্ছি অ্যাগ্রোনমি, যেমন 4 বছরই আছে, হ্যাঁ ওরা নিচের দিকে এইভাবে পড়াইতে পড়াইতে ফাইনাল ইয়ারে ওদের সে ধরনের কোশ্চেন হবে, সে ধরনের সাবজেক্ট হবে। কিন্তু হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে কিছু কিছু কোর্স পট করে ঢুকে পড়ে, যেমন অ্যাগ্রো ফরেস্ট্রি, যেমন ধরেন মলিকুলার বায়োলজি, কথার কথা এগুলো ধরেন ফাইনাল ইয়ারে হঠাৎ করে আসলো, তখন সেগুলোর ক্ষেত্রে কি হবে? তাদের লেভেলটা সেইভাবে কোর্স কারিকুলারকেও সেইভাবে সাজাতে হবে যে তাদের কোর্সের কন্টেন্টটা এমন লেভেলে থাকবে ছাত্রদেরকে তখন সেখানে ইভালুয়েশন বা ক্রিয়েটিভ করার ক্ষেত্রে তাদের সহযোগিতা করবে। হ্যাঁ তার মানে কি, তার মানে হচ্ছে কোর্সটাকেও তখন সামগ্রিক ডেভেলপ করা লাগবে। এই প্রোগ্রামের সবকিছু কিন্তু সামগ্রিকভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ হ্যাঁ মানে বিচ্ছিন্নভাবে, প্রয়োজন হলে কোর্সের লেভেলটা উপরে হ্যাঁ তুলে হ্যাঁ নেওয়া হ্যাঁ লাগবে ফাইনাল সেটাই, ইয়ারে। হ্যাঁ সেটাই বলতেছি। তার মানে এখানে কিন্তু অনেক চিন্তার বিষয় আছে, শুধুমাত্র আমি আমার কোর্সটা একটা করে দিলাম তা না, কিন্তু এখানে হচ্ছে যারা ডিন অফিসের কিন্তু অনেক দায়িত্ব, কথার কথা। ডিন অফিসের মানে সাথে সাথে যিনি কোর্স মানে কোর্স পড়ান, কোর্সের হ্যাঁ টিচার, তাকেও হ্যাঁ ভাবতে হবে যে আমি যে লেভেলের আচ্ছা ছাত্রদের পড়াই। চেয়ারম্যানরাও বললো বা ডিনরাও উদ্যোগ নিল, কিন্তু যাদের জন্য প্রযোজ্য তারা কি বোঝে কোনটা রিমেম্বারিং কোনটা? তারা তো পয়েন্ট থাকলেই কোশ্চেন কোনটা আইছে রে, যে আইছে যে হাইব্রিড ভ্যারাইটি, সেটা ক্রিয়েটিভ না অ্যানালাইসিস না রিমেম্বারিং, আচ্ছা যা পাই তাই লেয়। এটা এটা আর এই কিন্তু ধরনের কথা কোশ্চেন বলবো, করলে আমাদের ছাত্ররা অ্যান্সার দিতে পারবে কিনা? রিমেম্বার, আন্ডারস্ট্যান্ডিং, আমাদের ছাত্ররা রেডি টু অ্যান্সার এনি টাইপ অফ কোশ্চেন। ওকে, সো উই শুড ডু দিস। একটা বিষয় আপনাকে বলি, এসএসসি এবং হ্যাঁ এইচএসসি লেভেলে তাদেরকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু এখন পড়ানো হয় এবং তাদের বইতে এভাবে থাকে যে কোন লেভেলে। আমার মনে হয় যে ধীরে ধীরে তারা কিন্তু শিখে আসতেছে। আপনাদের তাদের বইয়ের প্রথমে কিন্তু বইয়ের যে টপিকসটা পড়ায় সেখানে কিন্তু ঠিক এইভাবে লেখা থাকে যে এই ছাত্র এই চ্যাপ্টার বা এই টপিকসটা পড়ার পর এই শিখবে, এবং সেখানে তাদের কোশ্চেনে অ্যানালাইটিক্যাল বা অ্যাপ্লিকেশন কোশ্চেনের যে 3টে বা 4টে করে ভাগ করতেছে তারা এসএসসি তে বা ক্লাস 8-এ, তারা কিন্তু এই লেভেলে কিন্তু চলে আসতেছে। তারা ছাত্ররা কিন্তু তবে আমরা যদি স্যার ওগুলো কিন্তু আমরা মুখস্থ যদি করে আসে স্যার আমাদের না, আলটিমেটলি, কিন্তু আমরা কোশ্চেনের যদি ধারাটা আমরা এরকম শোনেন করতেছে। আলটিমেটলি ওরা মুখস্থ করে আসতেছে ওগুলো। আসুক, তারপরে যদি আমরা নিজেরা না প্র্যাকটিস করি, আমরা যে হ্যাঁ অ্যানালাইটিক্যাল কোশ্চেন দেই, ইভালুয়েটিং হ্যাঁ কোশ্চেন হ্যাঁ দেই, এটা ক্রিয়েটিভ দেই, ধীরে ধীরে ডেভেলপ এবং হবে। এক পর্যায়ে ছেলেপেলে অভ্যস্ত হয়ে যাবে যে অভ্যস্ত এটা হবে, মুক্ত কিন্তু হয়ে স্যার যাবে। সেক্ষেত্রে সব ডিপার্টমেন্টকে এই কাজটা করতে হবে, সব টিচারকে এই কাজটা করতে হবে, না হ্যাঁ হলে কোনো একটা ডিপার্টমেন্ট শুধু একটু রিমেম্বারিং করে শেয়ার করি সবাই বলে স্যার, যে এই ডিপার্টমেন্টের স্যাররা ভালো ইজি একটু প্রশ্ন শেয়ার করে। করি স্যার। হ্যাঁ হ্যাঁ বিউতে পরীক্ষা দিয়েছি স্যার, কোনোদিন 100% আনসার করতে পারিনি স্যার, একটা দুইটা পরীক্ষা ছাড়া। না আমাদের টিচারদের বলি কিন্তু স্যার সেই কোনোদিন কনফিডেন্সে 100% আসতে আনসার হবে করতে যে পারিনি। আর অল এইখানে অল গয়ের টিচাররা সবাই আমরা 100% এই কোশ্চেন ধরনের আনসার প্রশ্ন করে আসে। করব, না আমরা অল তারা টিচার এই ধরনের প্রশ্ন এটা কিন্তু করব, না মাথায় রাখতে হলে হবে কিছু স্যার বিষয়টা। ডিপার্টমেন্ট ইজি প্রশ্ন করবে, কিছু ডিপার্টমেন্ট কঠিন প্রশ্ন করবে, তখন কিন্তু এটা মানে যেহেতু ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি একটা, প্রোগ্রাম একটা, এখানে কিন্তু সমস্যা হয়। এই জন্য আমাদের টিচারদেরও কিন্তু সবাইকে ঐক্যমতে আসতে হবে এবং ইউনাইটেড থাকতে হবে। স্যার আমরা মাস্টার্সে কিন্তু স্যার এইগুলো ফলো করি, এই যে রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভালুয়েট, ক্রিয়েটিভ, আমরা মাস্টার্সে কিন্তু অ্যাপ্লাই করি এটা। কিন্তু এটা মাস্টার্সের আলোচনা হচ্ছে এই না, যে তাহলে আমরা অনার্সের কিন্তু এই যে আলোচনা। কোশ্চেন করার ক্ষেত্রে এই যে ব্লুমস ট্যাক্সোনমি বা ব্লুমস লেভেলটা মেইনটেইন করার জন্য আমরা গত বছর কিন্তু প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসরদের জন্য একটা ট্রেনিং দিছিলাম। এনে প্রফেসর ভালো সঞ্জয় আছেন? কুমার অধিকারী কিন্তু আসছিল আপনাদেরকে ট্রেনিং এর জন্য, এবং আপনাদেরকে কিন্তু একটা অ্যাসাইনমেন্টও দিছিল। আমরা কিন্তু এরকম মাঝে মাঝে টিচারদেরকে এগুলো নিয়ে ট্রেনিং এর আয়োজন করব, যে এই কিভাবে ব্লুমস ট্যাক্সোনমি বা ব্লুমস লেভেলকে ফলো করে কিভাবে কোশ্চেন, ক্রিয়েটিভ কোশ্চেন তৈরি করতে হয় বা এভালুয়েটেড কোশ্চেন কিভাবে করতে হয়, এটা কিন্তু টিচারদের ট্রেনিং ধারাবাহিকভাবে আসবে। ফলে আমাদের এর সাথে আপনাকে এটাও দেখতে হবে যে কোন ডিপার্টমেন্ট করছে, কোন কোর্সে হচ্ছে, কোন কোর্সে হচ্ছে না, হ্যাঁ এটা মনিটরিং করতে হবে। মনিটরিং, এবং এটা আমাদেরকেও একটু বুঝাইতে হবে, ইয়েতে না, আমাদের কাউকে ছোট করার জন্য না, জাস্ট এক ধরনের মানে কি ইন্টেনসিভ দেওয়া বা এক ধরনের কম্পিটিশনের মধ্যে ফেলা, এই টাইপের আর কি। যেটাই হোক একটা প্রক্রিয়া আসতে হবে এবং এটা প্রচলন হয়ে আসবে কিছুদিনের মধ্যেই, আমরা প্র্যাকটিসে চলে আসবো এবং আমরা কিন্তু এটার কি বলবো অ্যাডজাস্ট করে ফেলবো ধীরে ধীরে।
আমার কাছে মনে হয়, আমি এটা আশাবাদী যে আমাদের শিক্ষকরা একবার যদি মাথায় এটা ঢুকে যায় তারা নিজেরা তৈরি করতে পারবে, আমার কাছে এটা বিশ্বাস। স্যার একটু বলি স্যার, এখানে কোশ্চেন মডারেশন কমিটি এই এটা আসবে, তো এই কোশ্চেন মডারেশন কমিটি যদি ফর্ম করে ডিপার্টমেন্টে যদি থাকে, তারাই কিন্তু এই জিনিসগুলো দেখতে পারে, দেখবে। হ্যাঁ, কোশ্চেন মডারেশন এখন এটা করার ব্যাপারে যেটা যে কোশ্চেন মডারেশন একটা ফর্ম কিন্তু টেমপ্লেট কিন্তু আমরা আলোচনা করব, সেখানে জি কিন্তু জি কে কোন লেভেলে ফলো করতেছে মডারেশন কমিটিতেও কিন্তু আলোচনা হবে, এবং কত পার্সেন্ট ক্রিয়েটিভ, যেমন একেবারে 100% দেওয়া যাবে না, ক্রিয়েটিভ হয়তো 10% 20%-এ যাব, রিমেম্বারিং 20%, মাঝামাঝি যেটা অ্যাপ্লিকেশন সেটাতে হয়তো দেখা যায় 40%-এ আমরা যাব। এইগুলো আসলে আমরা চিন্তা করতেছি, মানে ধীরে ধীরে আমাদের আগাতে হবে। দেখেন একটা কোশ্চেন এখানে এইভাবে ব্লুমস ট্যাক্সোনমি যদি আমরা এইভাবেই করি যে 60 নম্বর 60%, হ্যাঁ এইভাবে যে প্রথম দিকে আমরা হয়তো রিমেম্বার বেশি দেব, কিন্তু দেখা যায় যে একটা সময় আসবো এটা ফাইনাল ইয়ারে এসে 5%-এ যাব বা 5 এইরকম আমাদের, অর্থাৎ প্রথম দিকে আমরা ক্রিয়েটিভ কোশ্চেন কম যাব, কিন্তু ছাত্ররা যখন অভ্যস্ত হয়ে যাবে তখন হয়তো বাড়ায় দেব। আর আমি একটু বলি স্যার, বিকাশ স্যার যদি হ্যাঁ একটু বলেন। অনুমতি দিতেন। স্যার ওই অনেকদিন ধরেই এই বিভিন্ন ওয়ার্কশপ বা ট্রেনিং এ গিয়ে এই ব্লুমস ট্যাক্সোনমি গুলো জানা হচ্ছে, তো এটা জানার সময় খুব ভালো লাগে, খুব সুন্দর ক্রিয়েটিভ অ্যানালাইসিস কোশ্চেন থাকে। তো যদি ট্রুলি বলি স্যার, হয়তো খাম বা একটু প্যাকেট নিয়ে বাসায় চলে আসলাম, এরপরে যখন কোশ্চেন করতে যাই স্যার, সরাসরি আগের কয়েকটা কোশ্চেন নিয়ে মোটামুটি দেখে দেই স্যার। তো এই যে এই জিনিসটা স্যার মানে কতদিনে চেঞ্জ হবে স্যার, একটু এটা বোধহয় একটু মনিটরিং দরকার ছিল স্যার। এটা এটা ডিন মহোদয় এটা যদি উদ্যোগ নেন, এটা হবে আরো যে অ্যাক্রিডিটেশন কমিটি যখন আসবে তখন তারা কোশ্চেন গুলো দিয়ে স্টাডি করবে। স্যার একটু বলতে যাচ্ছি স্যার, তাহলে তো স্যার এই ক্ষেত্রে আমাদের কোনো অপশন দেওয়া যাবে না প্রশ্নের মধ্যে স্যার, কারণ অপশন দিলে তো স্যার এটা তো চেঞ্জ হয়ে যাবে, মনে করেন 5টা প্রশ্ন আনসার করতে দিলাম, না না অপশন দিবেন, অপশনের মধ্যে আপনার অপশন ঠিক কোশ্চেন ওইভাবে থাকবে, তাহলে তো হবে না স্যার, ওইটা একই মানের অপশন থাকবে, ম্যাচ করতে পারবেন না আমার মনে হয় স্যার। স্যার এটা আরেকদিন আলোচনার বিষয় স্যার। প্রথম আচ্ছা ফরম্যাটে বাবু, আছে ওই যে প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে স্যার। আপনারা বিকাশ বাবু, হ্যাঁ হ্যাঁ আমরা চলে যাচ্ছি, শেষ করেন। হ্যাঁ জি স্যার আগে যান। হ্যাঁ আমি এই যে এইভাবে দেখাতে দেখাতে যাচ্ছি। দেখেন আমাদের এগুলো আছে, মার্কস ডিস্ট্রিবিউশন কেমন, রাজু ইকো হচ্ছে দেখো তো এটা। আমি সব বন্ধ করে দিচ্ছি স্যার। হ্যাঁ পার্ট ডিতে আমাদের গ্রেডেশন কেমন সেটা, এগুলো আসলে লিখিতভাবে আমাদের ফ্যাকাল্টিতে থাকবে, সেটা আমি দেখায় দিচ্ছি। এগুলো আমাদের কিছু করার নাই, এগুলো থাকবে, এগুলো আছে। এই পার্টটা বেশিরভাগই হচ্ছে আমাদের ডিন অফিস তার নেতৃত্বে এগুলো, আর যখন কোর্স ভিত্তিক হবে আমি পরেরটাতে চলে যাচ্ছি। ওরে বাবা আরো আছে, আমি স্টপ শেয়ারিং এ গিয়ে আমি নতুনটাতে ঢুকে যাচ্ছি। তবে এইটাতে যা বুঝলাম তাতে ম্যাক্সিমামই ডিন অফিসের কাজ বা কম্বাইন্ড কাজ আর কি। আরে সব কাজ হলো চেয়ারম্যানের, ডিন খালি শুধু সিল মেরে দেবে। না না মানে গোছাইতে হবে তো, এই যে গোছানোর জন্য একজন এক্সপার্ট কে ভাড়া করে নিয়ে আসবে, সে গোছাই দেবে আবার কি। হ্যাঁ হ্যাঁ তাহলেই হয়ে যাবে। কে কাজ করে দেয় পরের গুলো স্যার স্পেসিফিক ডিপার্টমেন্ট ওয়াইজ আসবে স্যার। এগুলো তো এডুকেশন সিস্টেম হয়ে যাচ্ছে, আমাদেরও দরকার নাই স্যার, সবই ভাড়া করে নিয়ে আসেন। ল্যাব গুলো ডেভেলপমেন্ট করার জন্য ইকুইপমেন্ট ভালো হবে স্যার, এগুলোর মধ্যে কিছু করা যায় কিনা স্যার? রিসার্চ বেসড পেপার পাবলিকেশন এগুলো না হলে কি আসলে আমরা ইন্টারন্যাশনাল মানে পৌঁছাতে পারবো? এগুলো জাস্ট শুধু তাই না আরো লাগবে ছাত্র শিক্ষক অনুপাত। হ্যাঁ ছাত্র শিক্ষক অনুপাত, অনেকগুলা লিংকেজ, শুধু এটা তো একটা দিক। এটা মনে হচ্ছে স্যার আমি বলি একটু, এটা মনে হচ্ছে যে সরকারি কলেজের আমরা পড়াচ্ছি, জাস্ট খালি ডেলিভার দিচ্ছি লেকচার, ওখান থেকে খাওয়া দেখতেছি এরকম। আমরা ল্যাব ডেভেলপমেন্ট না হলে হবে না, ওগুলো দেখতে হবে। এটা অ্যাক্রেডিটেশন যখন আমরা পাইবো না, তখন এর কোথায় ল্যাকিংস গুলো আছে এগুলো বের করবে কমিটি, কেন পাইলাম না অ্যাক্রেডিটেশন, কোন ডিপার্টমেন্টের প্রবলেম, ওখানে কি করতে হবে, তখন এগুলো ইমপ্রুভমেন্ট হবে। সেখানে তো গভর্নমেন্ট অ্যাক্রেডিটেশনের এই ফরম্যাট এগুলো করতে আজকে এত সমস্যা। তখন ওই ইলেকটিভ কোর্স এক ডিপার্টমেন্টের 5টা, আরেক ডিপার্টমেন্ট নাই, তখন এটা ব্যালেন্স করতে হবে অ্যাক্রেডিটেশন চাইতে গেলে। এক ডিপার্টমেন্টের ল্যাব 7টা, আরেক ডিপার্টমেন্টে একটা, এটা ব্যালেন্স করতে হবে। এজন্যই অ্যাক্রেডিটেশন ইম্পর্টেন্ট। আসলে কি এখন তো জোরে দিচ্ছে না আপনারা যখন যে এগ্রিকালচার ইউনিভার্সিটি মানে বিএসসি যে অনার্স ডিগ্রি তো বাংলাদেশে পাবলিক বোধহয় 5-6টা আছে, তারও বেশি, 7টা ধরে নেন যে 7টা কলেজ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি দেওয়া হয়, প্লাস প্রাইভেটও আছে, এক্সিম কৃষি বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা আছে। এখন এখান থেকে আজ হোক কাল হোক দেখা গেল যে 2টি ইউনিভার্সিটির প্রোগ্রাম অ্যাক্রিডিটেড হয়ে গেল, তখন আপনার মাথা গরম হয়ে যাবে।
তখন ছেলেরা বলবে যে স্যার ওই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অ্যাক্রিডিটেড হলে আপনাদের ডিগ্রি কেন অ্যাক্রিডিটেড হচ্ছে না, আপনাদের কি সমস্যাটা কোথায়? তখন ওই কমিটি বলবে যে এইগুলোর কারণে আপনাদের অ্যাক্রিডিটেশন দেওয়া হয়নি। তখনই স্যার ছাত্র সংখ্যা কমাইতে হবে। তখন সবকিছু চলে আসবে। এই হাজী দানেশের ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার কখনই অ্যাক্রিডিটেশন পাবে না 400 ছাত্র নিয়ে। না, শুধু ছাত্র কমাইতে হবে না, ল্যাবগুলো উন্নত করতে হবে, অথবা ল্যাব শিক্ষক ইকুইপমেন্ট বাড়াইতে হবে, বাড়াইতে হবে, শিক্ষক বাড়াইতে হবে, অথবা শিক্ষক বাড়াইতে হবে। আর কথা বলা শেষ হলে শ্রদ্ধেয় স্যাররা একটু মিউট করে দিন প্লিজ। আচ্ছা, আমি এখন কোর্স আউটলাইনে চলে যাচ্ছি। আমাদের যে একটা নিজস্ব কোর্সে যখন যে কোনো একটা কোর্স এই ঘরগুলো পূরণ করে করে যেতে হবে। এটা খুব সিম্পল জিনিস, কোর্সের নাম, কোর্সের টাইটেল, কোন লেভেলে, কোন সময়ে, হ্যাঁ সেটা। এখন ওই যে আমরা যেটা বলছিলাম যে আমাদের প্রত্যেকটা কোর্সের একটা অবজেক্টিভ আছে, যে আমি এগ্রিকালচার বিএসসি এজিতে যে আমাদের কোর্সটা কেন, এটা তার একটা অবজেক্টিভস আছে। এই অবজেক্টিভসটা এখানে লিখতে হবে। যেমন আমাদের কোর্সের নামটা হচ্ছে এখানে নিউক্লিয়ার অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, তাহলে এখানে আমাদের সেরকম আছে যে এটার অবজেক্টিভসটা কি, যে স্টেটিং অ্যান্ড এক্সপ্লেইন দ্য কেমিস্ট্রি, ম্যানুফ্যাকচারিং টেকনোলজিজ অ্যান্ড কোয়ালিটি অফ ফার্টিলাইজার। অর্থাৎ আমার অবজেক্টিভসটা হচ্ছে যে এই ফার্টিলাইজারের টেকনোলজিটা আমি এক্সপ্লেইন করব এবং স্টেট করব ছাত্রদের কাছে। তারপরে কিছু কোর্স অবজেক্টিভ হচ্ছে 2 নাম্বার, এক্সপার্টাইজিং দ্য স্টুডেন্টস ইন নিউক্লিয়ার কেমিস্ট্রি রিলেটিং এগ্রিকালচার প্রোডাকশন অ্যান্ড রিসার্চ অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যান্ড সেফটি অফ রেডিও আইসোটোপস থ্রু নিউক্লিয়ার টেকনিক্স। দেখা যায় নিউক্লিয়ার টেকনিক্স এবং রেডিও আইসোটোপ সম্পর্কে পড়াবো, যেটি আমাদের এগ্রিকালচার রিসার্চ এবং এগ্রিকালচারে এই নিউক্লিয়ার কেমিস্ট্রিটা কাজে লাগে। তারপরে ডেভেলপিং নলেজ ইন কেমিস্ট্রি অফ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ক্রপস, কেমিস্ট্রির নলেজটা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ক্রপসে ডেভেলপ করাবো। এরকম আমাদের 4টা অবজেক্টিভস এই কোর্সের। জি স্যার, এরকম তৈরি করা আছে, আমরা এর আগে একটা ডিপার্টমেন্ট থেকে সাবমিট করেছিলাম, এভাবে তৈরি করা আছে অলরেডি। তৈরি করা অলরেডি আছে আপনাদের। জি। তারপরে কোর্সের একটা সামারি লিখতে হবে, মানে এই যে অবজেক্টিভস গুলোর উপর বেসিস করে আমরা একটা সামারি এখানে লিখব। এটা প্রত্যেকটা কোর্সের এটা, কারণ আমি আমার কোর্সটা পড়াই, এই কোর্সের একটা ছোট্ট একটা সামারি 2-3 সেন্টেন্স দিয়েও এখানে করা যাবে। তারপরে কোর্সের লার্নিং আউটকাম অবজেক্টিভস যেমন আছে, তাহলে আমার ছাত্র কি শিখবে সেইটা হচ্ছে লার্নিং আউটকাম। বলছে আমার ছাত্র স্টুডেন্ট উইল বি এবল টু এনুমারেট দ্য কেমিস্ট্রি, কোয়ালিটি অ্যান্ড কম্প্যাটিবিলিটি অফ ফার্টিলাইজার। সে এটা বর্ণনা করতে পারবে, বুঝতে পারবে ফার্টিলাইজারের কেমিস্ট্রি, তার কোয়ালিটি সম্পর্কে। যেমন কোর্স লার্নিং আউটকাম 2 নম্বরে বলছে যে স্টুডেন্ট উইল বি এবল টু স্টেট দ্য নিউক্লিয়ার রিঅ্যাকশনস, প্রপার্টিজ, সেফটি, অ্যাবজর্পশন অফ রেডিও, যেটা আমরা আমাদের কোর্সের থেকে ছাত্র এটা জানতে পারবে। এরকম প্রত্যেকটা কোর্সের জন্য, অর্থাৎ আমরা যে কন্টেন্ট গুলো দিছি সেই কন্টেন্টটাই ছাত্ররা জানতে পারবে বা বুঝতে পারবে। সেখান থেকে কি জানতে পারবে সেটা কিছু কিছু, এই ক্ষেত্রে আমরা যেটা বলি যে আমাদের কিছু অ্যাকশন ভার্ব আছে, যেমন এনুমারেট, স্টেট, এক্সপ্লেইন, অ্যানালাইজ, আউটলাইন, এই 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 শব্দগুলো ওখানে সেট করা লাগবে। অর্থাৎ স্টুডেন্ট উইল বি এবল টু নো, কমন শব্দগুলোর সাথে সাথে, অর্থাৎ তার কি মানে সে কি শিখে যাবে সেইটাই ওই কোর্স থেকে আসবে। আমরা চ্যাপ্টার ওয়াইজ এখানে আমরা দিয়ে দিতে পারি, এবং চ্যাপ্টার ওয়াইজকে আমাদের এই কোর্স লার্নিং আউটকাম 3, 4 বা 5, 6 যে কোনোটাই আসতে পারে। এক একটা কোর্সের মানে লার্নিং আউটকামের সংখ্যা কম বা বেশি হতে পারে, এবং এই কোর্সের লার্নিং আউটকাম প্রোগ্রাম লার্নিং আউটকামের সাথে ম্যাপিং করা, যেটা আমি প্রথম টেমপ্লেটে দেখাইছিলাম, এই বিষয়টাই ওখানে যায় এখানে ম্যাচিং করানো। অর্থাৎ একটা স্পেসিফিক কোর্সের লার্নিং আউটকাম আমাদের বিএসসি এজি অনার্সের প্রোগ্রাম লার্নিং আউটকামের কোন লার্নিং আউটকামকে এটা ম্যাচিং করে বা অ্যালাইন করে, এইটা হচ্ছে সেজন্য প্রোগ্রাম লার্নিং আউটকামটা আমাদের দরকার হবে। এরপরে পার্ট বি তে কন্টেন্ট অফ দ্য কোর্স, আমাদের যেটা এখন সিলেবাস হিসাবে আমরা যেটা রাখছি সেইটাই এখানে আমরা আসলে তুলে দিলাম, কোর্স কন্টেন্ট। তারপরে আমাদের এই কোর্স কন্টেন্টের পরে অ্যালাইনমেন্টটা আবার দেখব, যে আমাদের যেটা এইটা আপনারা করছেন, আপনাদের কাছে আছে, এর আগের বার এটা ছিল, অ্যালাইনমেন্ট অফ টপিকস অফ দ্য কোর্সেস উইথ কোর্স, কোন টপিকসটা কোন লার্নিং আউটকামকে কভার করে। আমরা যদি যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারগুলোকে যদি একটার সাথে কোর্স লার্নিং আউটকাম 1, কোর্স লার্নিং আউটকাম 2 হিসাবে ধরে দেই, তাহলে সেটা কভার করে যায়। যেমন ফার্টিলাইজার আমাদের কেমিস্ট্রিতে এইটা আছে, এই টপিকসটা দিয়ে দেখি যে এখানে ফার্টিলাইজারের কি কি লার্নিং আউটকামটা কভার করে, তখন আমরা এখানে দিই যে এই টপিকস থেকে আমাদের লার্নিং আউটকাম আছে ডিফাইন্ড ফার্টিলাইজার,
and feedstock and their importance. দুই নাম্বার লার্নিং আউটকাম আছে ডেসক্রাইব দ্য প্রোডাকশন টেকনোলজি অফ ডিফারেন্ট। এই বিষয়গুলো এখানে আছে। এইটার আরেকটু ডিটেলসে আমরা পরের একটা আমাদের যেটা দেখেন লেসন প্ল্যানের মধ্যে এটাকে আমরা ডিটেলসে যাব। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের একটা লার্নিং আউটকাম আমরা পাবো এবং সেটা আমি কিভাবে টিচিং স্ট্র্যাটেজিতে যাব, লেকচার, ডিসকাশন, অ্যানিমেটেড ডিসপ্লে অর্থাৎ ভিডিও, এবং কিভাবে অ্যাসেসমেন্টে যাব, যেমন কোশ্চেন আনসার, কুইজ টেস্ট, ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে এসে মানে অ্যাসাইনমেন্ট, এইগুলোতে আমরা অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজিতে, আর এই পাশেটা হচ্ছে টিচিং স্ট্র্যাটেজি। এটা চ্যাপ্টার ওয়াইজের সাথে কোন চ্যাপ্টারে কি আউটকাম হবে। আমি যদি ফার্টিলাইজার পড়াই তাহলে আমি এটা বলতে পারবো যে স্টুডেন্ট উইল বি এবল টু ডেসক্রাইব দ্য ফার্টিলাইজার কেমিস্ট্রি, অথবা স্টুডেন্ট উইল বি এবল টু আউটলাইন অর ডেসক্রাইব দ্য প্রোডাকশন টেকনোলজি অফ ইউরিয়া ফার্টিলাইজার। এইগুলো হবে হচ্ছে আউটকাম। ক্যারিয়ার অ্যাডভাইজারি সেন্টার করছে না তোমাদের? আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের যে ক্লাস শিডিউল বা লেসন প্ল্যান, এইটা আমাদের স্যাম্পল ফরম্যাটটা আমাদের যেটা 5 নাম্বার টেমপ্লেটটাতে এটা ক্লিয়ার করে দেওয়া আছে। ক্লাস শিডিউল বা লেসন প্ল্যান, উইকলি প্ল্যান, মানে এক সপ্তাহে কোন লেসনটা পড়াবো, কিভাবে পড়াবো, তার আউটকামটা কি এবং তার টিচিং স্ট্র্যাটেজি, এটা আমি পরের টেমপ্লেটটা দেখাবো। তারপরে দেখেন টিচিং লার্নিং স্ট্র্যাটেজি, আমরা আগে লিখছিলাম যে লেকচার, ডিসকাশন, প্রজেক্টর ডিসপ্লে, ইন্ডাস্ট্রি ট্যুর, এরকম আরো কিছু টিচিং স্ট্র্যাটেজি, অর্থাৎ ওই কোর্সটা পড়ানোর জন্য কোন স্ট্র্যাটেজিতে যেতে হবে ওই টিচার এখানে লিখবেন। তারপরে যে অ্যাসেসমেন্ট টেকনিক্স অফ ইচ টপিক, এক একটা টপিকসের বেলায় এক এক ধরনের অ্যাসেসমেন্ট টেকনিক্স হতে পারে। আমি যখন একটা প্র্যাকটিক্যালে যাব তখন দেখা যাবে যে সেখানে প্র্যাকটিক্যাল কোর্সের জন্য প্র্যাকটিক্যাল ক্লাসে আমাকে অ্যাসেসমেন্ট করা লাগবে। হয়তো দেখা যায় যদি আমি থাকি যে কিছু লিফ আইডেন্টিফিকেশন, তার মানে কি এখানে আমাদের অ্যাসেসমেন্টে যাবে আইডেন্টিফিকেশন। আর যদি আমি লিফ আইডেন্টিফাই করাতে চাই তখন আমার টিচিং স্ট্র্যাটেজিতে হবে যে ফিল্ড ভিজিট অথবা গার্ডেন ভিজিট অথবা এই ধরনের তখন আমাদের টিচিং স্ট্র্যাটেজিতে যাবে। আর অ্যাসেসমেন্টে তখন যাবে আইডেন্টিফিকেশন অফ দ্য লিফ। অর্থাৎ এক একটা কোর্সের জন্য কিন্তু এক এক রকম। আমার এগ্রিকালচার কেমিস্ট্রির জন্য আমি লেকচার দেবো, ডিসকাশন করব, প্রজেক্টর ডিসপ্লে দেবো, ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি ভিজিটে যাব। এইগুলো হচ্ছে আমাদের এই কোর্সের সামেটিভ এবং ফরমেটিভ আমরা বলি। অর্থাৎ আমাদের যে কুইজ টেস্ট একটা আছে আর আমাদের সেমিস্টার এন্ডিং একটা টেস্ট আছে, সেগুলো কিভাবে আসবে সেটা এর মধ্যে একটু ডেসক্রাইব থাকলো। আমরা ওই যে অ্যাসেসমেন্ট এবং এভালুয়েশনটা কি করছি সেটা আমরা ওই আগেও ডেসক্রাইব করছিলাম। আমাদের এখানে মেকআপ প্রসিডিউর, কোনো ছাত্র যদি ফেল করে সেখানে মেকআপ দেওয়ার মতো ক্যারি ওভার সিস্টেম আছে, সেটাও এখানে এই যেটা এক্সামিনেশন রুল আছে সেই রুলটা আমাদের ফলো করতে হবে। লার্নিং রিসোর্সটা কি, আমাদের ছাত্র কোত্থেকে শিখবে, সেখানে টেক্সট বুক আছে, রেফারেন্স বুক আছে, আদার রিসোর্স, অনলাইন রিসোর্স আছে, এখানে আমরা সেটা লিখে দিলাম। আমাদের কিছু বইয়ের রেফারেন্স আমরা এই কোর্সে আমরা দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা কোর্সের বেলায়। সেই জন্য আমাদের যার যেটা কোর্স আছে এই ঠিক এই ফরম্যাটটাকে ফলো করে তার কোর্সের কন্টেন্ট, সেই কন্টেন্ট অনুযায়ী এই বিষয়টা কোর্স লার্নিং আউটকাম এবং সেখানে টিচিং স্ট্র্যাটেজিটা কি, অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজিটা কি, সেটা। এইটা আমি আপনাদের কাছে দেব জাস্ট ফরম্যাটটা দেখার, কিন্তু এই ফরম্যাটের মধ্যে আপনার কন্টেন্ট, আপনার স্ট্র্যাটেজিটা আপনারা লিখে ফেলবেন। ডিন মহোদয়, আমি কি প্রসিড করব? আর একটা জিনিস একটু স্যার, হ্যাঁ স্যার এই যে অ্যাক্রিডিটেশনের যে কথাটা, এটা তো কোয়ালিটি দেখা হবে। কোয়ালিটিতে স্যার এই যে এগুলো তো কোর্সের বিষয়টা আসছে স্যার, ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্ট বা ব্যক্তি, সেটা রিসার্চের কোনো ঘর নাই স্যার, মানে রিসার্চের কোনো আছে, এটা পরের আরেক অংশ তো এটা। আচ্ছা, আলাদা অংশ। স্যার একটু বলতে যাচ্ছি স্যার, জানার জন্য স্যার, এই যে একটা কোর্স এরকম কি স্যার, আমার যদি 3টা কোর্স বা 4টা কোর্স থাকে, তাহলে কি ইন্ডিভিজুয়াল হবে আলাদা আলাদা স্যার? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কোর্সের জন্য এই টেমপ্লেটটা আলাদা আলাদা হবে, আলাদা আলাদা। আচ্ছা, ইভেন ধরেন আমার হচ্ছে থিওরি প্র্যাকটিক্যাল, তার জন্য তো আলাদা আলাদা নাকি? হ্যাঁ, প্র্যাকটিক্যালের জন্য আলাদা। প্র্যাকটিক্যালটা তখন স্কিল ডেভেলপমেন্ট, তখন ওই যে আমাদের ওইখানে কিন্তু দেখবেন যে আমাদের অ্যানালিটিক্যাল, ইভ্যালুয়েশন, ক্রিয়েটিভ, ওই পয়েন্টটা তখন ওখানে বেড়ে যায়। আর আমাদের যেটা কগনিটিভ
যেটাকে বলছি নলেজ বাড়ানোর জন্য, সেটা হচ্ছে থিওরিটিক্যাল। আর স্কিল বাড়ানোর জন্য যেটা সাইকোমোটরের এই ডোমেইনটা তখন প্র্যাকটিক্যাল ক্লাস থেকে আসবে। আচ্ছা, এখন লাস্টেরটা দেখেন, সবাই অধৈর্য হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, অনেক টাইম হয়ে গেল। না আসলে এটি লেসন প্ল্যানটাতে আমি একটু যাই, যদিও লেসন প্ল্যান। আচ্ছা 4 নম্বরে যাই। 4 নম্বর হচ্ছে কোশ্চেন মডারেশন। কোশ্চেন মডারেশন নিয়ে আমাদের যেহেতু সিস্টেমটা নাই, কিন্তু আমার মনে হয় একটু আমরা এটাকে কাস্টমাইজ করে নিজেরা ফ্যাকাল্টিতে এটা করতে পারি। কমিটি আছে না স্যার, কোশ্চেন এক্সামিনেশন কমিটি আছে না স্যার? এক্সামিনেশন কমিটি আছে, তারা কিন্তু এটা করতে পারবে। মানে মডারেশন নামে নাই, কিন্তু একাডেমিক কমিটি এই কাজটা করে। আমাদের একটা এক্সামিনেশন কমিটি করা হয় 3 জন নিয়ে, একজন চেয়ারম্যান 2 জন সদস্য। এখন মডারেশন ওনারাই করে থাকে, এখানে থাকুক বা না থাকুক ওনারাই এটা করবে। হ্যাঁ হ্যাঁ, মডারেশন কমিটি স্যার করবে। আর অন্যান্য এইটা ইউনিভার্সিটিতে বাইরে থেকে নিয়ে আসেন মডারেশন, মানে যখনই এইটা আমরা বাস্তবায়ন করতে থাকবো, তখন আর আগের দিন নোটিশ দিয়ে পরের দিন ফাইনালে প্রশ্ন দেন, এটা আর করতে পারবে না। মানে তখনই এগুলো হচ্ছে যে আপনার অটোমেটিক অপটিমাইজ হয়ে যাবে। আচ্ছা, কোশ্চেন মডারেশনে দেখেন এই বিষয়টা আছে যে আমি যে কোশ্চেনটা এখানে, কোশ্চেন নম্বর কোন কোশ্চেনটা আমি এখানে লিখছি, এই ফরম্যাটটা আপনাদের কাছে আমি পাঠিয়ে দিছি। স্যার শেয়ার করে দেন, স্ক্রিন শেয়ার আসছে। আচ্ছা শেয়ার করে দিচ্ছি। আজকে একটু আমার কম্পিউটারটা একটু ডিস্টার্ব দিচ্ছে। স্যার একটা নতুন কম্পিউটার কেনেন না কেন আপনি? অনেক সময় নেটের স্পিড কম থাকলেও এরকম হয় স্যার। সেটা হতে পারে না স্যার, স্যারের পুরাতন কম্পিউটার, আমার একটা স্যার আছে, ধার নিতে পারেন স্যার। এই মুহূর্তে তো আর কিউসি ডিরেক্টর হিসেবে কম্পিউটার একটাও দেয়নি এখনো। হ্যাঁ, এটা অনেক দিন হয়ে গেছে। বিকাশ বাবু শেষের দিকে আসেন, শেষের দিকে। হ্যাঁ আমরা চলে আসছি, আমরা চলে আসছি। আমরা এই যে কোশ্চেন মডারেশনে দেখেন, এটা 1 পৃষ্ঠারই। প্রথমে আমাদের এই বিষয়গুলো কমন আছে, কোর্স কোড, কোর্স টাইটেল, কোন সেমিস্টার, কোন টিচার। তারপরে উনি যে কোশ্চেন, কোর্স টিচার যখন কোশ্চেন রেডি করলো, এই কোশ্চেনটা তখন সেই কোশ্চেনটা কোন কোর্স লার্নিং আউটকামকে কভার করছে, কোশ্চেন কোন কোশ্চেনটা, সেই লার্নিং আউটকামটা এখানে সেটাকে টিক চিহ্ন দেওয়া লাগবে। কোশ্চেনের এগেনস্টে এটা কোর্স লার্নিং আউটকাম 3 বা 2, এখানে এই কথাটা লেখা লাগবে। এন্ড কোশ্চেনের এক্সাম কোশ্চেনটা যদি এরকম দেই যে ডিফাইন কেমিক্যাল ফার্টিলাইজার উইথ এক্সাম্পল, এটা আসলে ছাত্র মুখস্থ করে লিখবে। এখানে আমার লার্নিং আউটকাম এখানে যদি রিমেম্বারিং লেভেলে ব্লুমস ট্যাক্সোনমিকে ফলো করে। আর এটা যেহেতু আমি ওখানে কোর্স লার্নিং আউটকামে লিখে রাখছিলাম যে এটা ফার্টিলাইজার সম্পর্কে ছাত্র ধারণা পাবে, তখন সেটা এই কোর্স লার্নিং আউটকামের 1 নাম্বার লার্নিং আউটকামকে অ্যাটেইন করবে। আর আমার লেভেলটা হবে রিমেম্বার, অর্থাৎ লোয়ার লেভেলে এই কোশ্চেনটা। আমি যদি একটা টিএসপি ফার্টিলাইজার ম্যানুফ্যাকচারিং টেকনোলজি লিখতে বলি, তখন এটা হচ্ছে সে ছাত্র মুখস্থ করে বুঝছে, সে তখন আন্ডারস্ট্যান্ড লেভেলে করলো। এখন মডারেশনে যিনি থাকবেন সেটা তাহলে বলছে যে কোর্স লার্নিং আউটকামের সাথে সেটা অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা, ইয়েস অর নো অথবা নট অ্যাপ্লিকেবল, এই কথাটা এখানে তারা লিখবে। যদি এখানে দেখা যায় যে না এটা অন্য লেভেলে যাবে, তখন সেই ঘরে তারা টিক চিহ্ন দেবে। এবং যে এখানে কমেন্ট করার সুযোগ আছে যে কোশ্চেন কি ধরনের কোশ্চেন উনি করছেন, এবং এইটা যে কমেন্ট করবে, এই কমেন্টটা তখন পরবর্তীতে আরেকটা আছে, যেটা বেসরকারি ইউনিভার্সিটিতে তাদের একটা ফরম্যাট আছে, রিভিউয়ারের মতামত, যেটা আমাদেরকে এখন পর্যন্ত ইউজিসি দেয় নাই। এটা শুধুমাত্র এইটুকু পর্যন্ত আমাদের দেওয়া আছে। অর্থাৎ কোশ্চেনটা মান কেমন সেটা যেমন ব্লুমস ট্যাক্সোনমি দিয়ে বোঝানো যাচ্ছে, আর এই কোশ্চেনটা আমার কোর্সের লার্নিং আউটকামকে অ্যাটেইন করে কিনা। দেখা যাচ্ছে যে আমি এমন একটা অদ্ভুত কোশ্চেন করলাম, আমার লার্নিং আউটকামের সাথে মিলছে না, তখন মডারেশনে তখন এটা যে স্যাটিসফ্যাক্টরিলি হচ্ছে না, তখন ওনারা এটা নো লিখবেন।
ওরা নো লেখুক, সেক্ষেত্রে কি আমার কোশ্চেন চেঞ্জ করতে পারবো হ্যাঁ, আমি তখন না? চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে এই যে কমেন্টে তখন লিখতে হবে, তখন ওই মডারেশন বোর্ড বসবে এবং তখন কোর্স টিচারকে নিয়ে আবার এটা চেঞ্জ করাবে। পরীক্ষা পিছিয়ে দিতে হবে তাহলে রুটিন। এই কাজটা আসলে তড়িঘড়ি করে পরীক্ষা নেওয়া যাবে না। তখন আর তড়িঘড়ি করে নেওয়া যাবে না। এটা আসলে 1 মাস আগে বা 15 দিন আগে এই কাজটা কমপ্লিট করতে হবে। এটা তো আমরা আগে করছি এগুলা। ইদানিং মানে আসলে কাজের চাপের জন্য আসলে সম্ভব হচ্ছে না। সব বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় দেখেন, এই যে খুলনা দেখেন, ইভেন রাজশাহীও দেখেন, একটা ডিসিপ্লিনে মোটামুটি তারা 40-50 জনের ভিতরে। আমি জাহাঙ্গীরনগর দেখছি যে দাদা আমরা 60 জন ভর্তি করাই 15 জন চলে যায় ডাক্তারিতে বা ফার্মেসিতে, ঢাকা ইউনিভার্সিটিতে আমরা মোটামুটি 40 জনকেই পড়াই। আর আমাদের ভর্তি হলো 375 জন, গত বছর থাকে হলো 100 জন, 450-500 জন ছাত্রছাত্রী। এইটাই ইমব্যালেন্স, যখন ব্যালেন্স হবে তখন এগুলো সব করা যাবে। একটা তথ্য তারপরেও আমরা যদি করতে চাই, যেহেতু আমরা অধিক, আমি একটু ফ্র্যাঙ্কলি বলতেছি, যেহেতু আমরা অধিক ছাত্র পড়াই, অধিক টাকা ইনকাম করতেছি, অধিক টাকা আমরা পাচ্ছি, আমাদের কিন্তু কষ্টটা করতে হবে। হ্যাঁ, আরেকটি কথা আমি বলি, ডিপার্টমেন্টে স্যার এটা বাস্তবসম্মত নয় তো। অনেক ডিপার্টমেন্টের লেকচার আছে, স্টুডেন্ট প্রফেসর আছে, তারা বাইরে আছে। অনেক ডিপার্টমেন্টে 5 জনই প্রফেসর, বলে ওনারা হয়তো পারবেন, এই জন্য আপনার ওইটা পসিবল না। না, একটা জিনিস আমরা বলি যে এটা আসলে তো আমরা ধারাবাহিকভাবে এটা করছি, একটা টাইমও নিচ্ছি, ধীরে ধীরে আমাদের এটা অভ্যস্ত হয়ে যাব। আরেকটি বিষয় যেটা, যে অ্যাক্রিডিটেশন কমিটি যারা এই অ্যাক্রিডিটেশন স্ট্যান্ডার্ড চেক করার জন্য এখানে আসবে, রিভিউ কমিটি, তারা কিন্তু এই লাইনে এক্সপার্ট করে নিয়ে আসবে, তারা এক্সপার্ট হয়ে আসবে, ফলে এই জিনিসগুলো তারা দেখবে। ফলে আমাদের যে বিষয়টা, হ্যাঁ, আমাদের যে বিষয়টা যে আমাদের প্রবলেম, আমাদের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে যে মানে স্টুডেন্টের সাথে স্টুডেন্টের যে আমাদের ফ্যাকাল্টি টিচারের সংখ্যা কম, এটা আমার মনে হয় যে বিভিন্ন সময় ভাইস চ্যান্সেলর মহোদয়ের সাথে বার্গেনিং করে টিচারের সংখ্যা বাড়াতে হবে ধীরে। এটা আমার কাছে মনে হয় যে আসলে, কিন্তু তারপরে আমাদের যে ফরম্যাট গুলো দিছে, এই ফরম্যাট গুলো আমরা ধীরে ধীরে এগুলো পূরণ করতে পারব। সেটা আমরা করব স্যার, কিন্তু ফ্যাকাল্টি না বাড়ালে, যেমন ইভেন্ট শেরে বাংলা যদি ধরি স্যার, তাহলে যে টিচারের সংখ্যা অনেক, বিয়ের কথা বাদ দিলাম, শেরে বাংলা যদি ধরি 250, জি স্যার, ওইটাই বলছি কথা। মোর দ্যান 250 হচ্ছে শেরে বাংলা এগ্রিকালচার ফ্যাকাল্টি, আর আমাদের এখন 60 জন বা 65 জন, আমার কাছে এরকম একটা 60 প্লাস। আচ্ছা, এটার পরে আমি আরেকটা টেমপ্লেট দেখাবো, ওইটা দিয়ে শেষ করব। হ্যাঁ, আমি এটা ওপেন করতেছি। আজকে আমার ইয়েটা একটু স্লো। স্যার ওই কম্পিউটারটা একবার চেঞ্জ করে নেন তো, নতুন একটা নেন। না, ঠিক আছে, তোমার পরামর্শ গ্রহণ করতেছি, কিন্তু আজকের মতো অনুষ্ঠানটা করি। আপনার কয়টা টেমপ্লেট আছে? এদিকে লাস্ট, এটাই লাস্ট এবং এটা ছোট। হ্যাঁ, ঠিক আছে। এটা হয় না, কিন্তু আজকে কেন যেন একটু স্যার ডিন স্যারের কাজ এই টেমপ্লেটটা স্যার। না, এটা ডিনের চেয়ারম্যানের কাজ। আপনি নতুন নবাগত চেয়ারম্যান, আপনার কোর্স, আপনি কোথায় কোর্স আউটকাম কি, লার্নিং আউটকাম কি, আপনি ভালো বুঝেন, আমি আর কি বুঝি। এই যে উইকলি প্ল্যান বা লেসন প্ল্যান, এটা লেসন প্ল্যানটা এরকম, তারা আমাদের যে টেমপ্লেটটা দিছে ঠিক এরকম। ওই দেখেন টপিক আমরা যেটা নিছি, প্রথমে আমাদের এটা লিখিত আকারে থাকবে। এই কোর্সটা যদি আমি একটা কোর্স নেই, সেটা কোন সেমিস্টারে, জুলাই ডিসেম্বর, ডিপার্টমেন্ট কি, এগ্রিকালচার কেমিস্ট্রি, কোর্সের নাম, কোড নম্বর, তারপরে সেটা কোন টিচার, সেটা এখানে লিখিত থাকার পর আমি এক সপ্তাহে বা পরপর 7টা ক্লাস কিভাবে নেব সেটা এখানে আছে, উইকলি লেসন প্ল্যান। প্রথমে আমি যদি দেখি যে টপিকসটা কি, টপিকসটা এখানে দিলাম যে ইন্ট্রোডাকশন টু ফার্টিলাইজার কেমিস্ট্রি, কোয়ালিটি কন্ট্রোল, চয়েস অফ ফিডস্টক অফ ফার্টিলাইজার। এইটা পড়ানোর পর আমার ছাত্র কি শিখবে? Student will be able to define chemical fertilizer and feedstock and explain the chemistry and quality control of fertilizer. মানে ছাত্র ডিফাইন করতে পারবে এবং কেমিস্ট্রি এবং কোয়ালিটি সম্পর্কে জানতে পারবে।
এইখানে এটার পরে কিন্তু এখানে লেখা আছে যে এটা নলেজ, স্কিল অ্যান্ড এবিলিটি কোনটা আসলে সে শিখবে। এটা আসলে নলেজ লেভেলে থাকবে, এর মধ্যে স্কিল থাকবে না। তারপরে টিচিং স্ট্র্যাটেজি, আমি এটা লেকচার দেব ফিজিক্যালি। এখন যেহেতু আমাদের যে সিস্টেমে আছে আমরা এখন অনলাইনে নিচ্ছি, সেজন্য অবলিক এটি আসলে আমাদের পরবর্তীতে হয়তো আইন সংশোধন করে এখানে আসতে হবে। মাল্টিমিডিয়া, আমি যখন ক্লাস নেই আমি এখন প্রজেক্টরে বা এখানে জুম প্ল্যাটফর্মে নিচ্ছি অথবা মাল্টিমিডিয়াতে হেল্প নিচ্ছি, তখন এই কথাটা এখানে টিচিং স্ট্র্যাটেজিতে যাবে। সাজেস্টেড অ্যাক্টিভিটিস কি, আমি ল্যাবরেটরি লাইব্রেরি ওয়ার্ক করতে পারি, ডিসকাশন করতে পারি, অথবা দেখা যাচ্ছে ইন্টারনেট ব্রাউজিং করে কিছু তথ্য কালেকশন করব, বা ছাত্র এগুলো করবে, এটা হচ্ছে সাজেস্টেড অ্যাক্টিভিটি। টিচিং এইড, আমি এই ক্লাসটা নিতে কি কি এইড বা টুলস ব্যবহার করব। আমি এখানে বলছি টেক্সট অ্যান্ড রেফারেন্স বুক ব্যবহার করব, হ্যান্ড নোট ব্যবহার করব, মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করব, অথবা হোয়াইট বোর্ড এবং মার্কার ব্যবহার করব। সে বিষয়টা এখানে লিখিত থাকলো এই টপিকসের জন্য। এই চ্যাপ্টারের উপর যদি আমি আমি যদি অ্যাসেসমেন্ট করি কিভাবে নিতে পারবো, আজকের ক্লাস নিয়ে আমি শুধুমাত্র কুইজ টেস্ট নিতে পারবো এই লেভেলে। সেই কুইজ টেস্টটা ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা শর্ট কোশ্চেন হিসাবে এইটা আমি লিখিত রাখলাম। অ্যালাইনমেন্টের দেখা যায় আজকের এই পড়ানোটা কোর্স লার্নিং আউটকামের 1 নাম্বার আউটকামকে কভার করবে বা অ্যাটেইন করবে, এইটা হচ্ছে এখানে আমি লিখে দিলাম। ঠিক একইভাবে প্রত্যেকটা ক্লাসের দ্বিতীয় ক্লাসটাতে কি করব সেই কথাটা এখানে এইভাবে আউটকামটা লিখলাম, কিভাবে আমি কোন মেথডে আমি ক্লাস নিচ্ছি, কি কি রেফারেন্স বুক বা কোন এইড বা টুলস আমি ব্যবহার করলাম, সেখানে অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজিটা কি হলো, এবং কোন কোর্স লার্নিং আউটকামকে অ্যাটেইন করলো। অর্থাৎ আমি বাবু এটা কি এই যে এখানে আপনি 7টা ক্লাস নেবেন, 7 ধরনের টেকনোলজি অ্যাপ্লাই করবেন, টিচিং মানে একই টিচিং স্ট্র্যাটেজি হতে পারে, একই হতে পারে বা একটু নতুন হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এখন এই 7টা ক্লাসে আপনি হয়তো 8 ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলেন, লার্নিং আউটকাম আপনি ইভালুয়েশন করলেন। এইটা কি যদি ছাত্রছাত্রীদের কাছে কি এটা মানে ক্লাস শুরুর আগেই দিয়ে দিবেন কিনা? হ্যাঁ, টিচার ইচ্ছা করলে দিতে পারবে। অনলাইনে যেমন বেসরকারি ইউনিভার্সিটি গুলো অনলাইনে দিচ্ছে, এবং এটি তো আসলে একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টটা হচ্ছে যে ওয়েল সার্কুলেটেড হতে পারে, এবং এটা কোর্সের পরে বা কোর্সের আগে ওই টিচার সরবরাহ করতে পারে। আচ্ছা, উইকলি তো না আমি কি বলি, উইকলি তো আমরা দুটো ক্লাস পাই, কখনো কখনো না এখানে উইকলি না, এখানে হলো আপনার 6 মাসের একটা সেমিস্টারে 14 সপ্তাহ থিওরিটিক্যাল ক্লাস হয়। 14 সপ্তাহের ভিতরে আপনি 7টা ক্লাস নেবেন, এটা এক সপ্তাহে না। এখানে এই যে উইকলি অবলিক 14টা তৈরি করতে হবে, 14টা, অর্থাৎ একটা কোর্সের যতগুলো আছে। এখন এটা হচ্ছে আমি যে চ্যাপ্টারটা পড়ালাম লিখলাম, আমার আরেকটা টিচার যদি সেটা, অথবা একটা কোর্স যদি টোটালি যদি আমি নেই, তখন প্রত্যেকটা টপিকস অনুযায়ী এইভাবে ধারাবাহিকভাবে 1 2 3 4 5 করে হয়তো 14টা অথবা 28টা ক্লাস যেটা হবে সেটা এইভাবে আমাকে লিখতে হবে। তবে একবার যদি লিখি দ্বিতীয় বছর কিন্তু আর লিখতে হয় না। আমরা কিন্তু ক্লাস ওয়াইজ করতে পারবো, উইকলি এটা তো ক্লাস ওয়াইজই। আপনার সাথে আরেকজন আছে স্যার, আপনার সাথে যদি আরেকজন কোর্স টিচার থাকে এর সাথে যোগ করা যাবে কিনা স্যার? হ্যাঁ হ্যাঁ, এর সাথে যোগ হয়ে যাবে। জি স্যার। অথবা এইটার সাথে আরেকটা পেজ রেডি হলো, এবং একবার যদি তৈরি হয় দ্বিতীয় বছর কিন্তু আর লাগছে না। এটা প্রথম বছরেই কিন্তু এই মানে বিষয়টা হচ্ছে না প্রতি বছরই লাগবে। প্রথম বছর শুধু টাইপিং করতে হচ্ছে, দ্বিতীয় বছর টাইপ না করে ডেটগুলো খালি চেঞ্জ হবে, ডেটটা চেঞ্জ করে দেওয়া, এবং নতুন টিচার আসে নতুন টিচারের নাম যুক্ত হবে। হ্যাঁ, নামটা টিচার যুক্ত হবে। কোর্স আপডেট করবেন না স্যার? কোর্স আপডেট করতে গেলে তো চেঞ্জ হবে। কোর্স যদি কিছু তো সমাজে হবে না, কোর্স আপডেট করলে তো তখন আবার সেই টপিকসটা এখানে চলে আসবে। সেই টপিকসের অনুসারে তখন আউটকাম, তার টিচিং স্ট্র্যাটেজি এবং তার যে কি বলে অন্য কোনো কিছু যদি আসে তখন এখানে চলে আসবে। আমি কি বুঝাতে পারলাম? আমি এখানে একটু আমারই আছে আর কি বুঝতে বাকি আছে, যেমন ডিফাইন কেমিক্যাল ফার্টিলাইজার এন্ড কি ফিডস্টক। হ্যাঁ, এটা যখন আপনি এটা টপিকসের ভিতরে ফেলাই নিলেন, এবং একটাই যদি আপনি বছর বছর পড়ান তাহলে তো ইমপ্রুভমেন্ট হলো কোথায়? না, এইটা যেটা আমি বলি, এইটা যখন কোর্সের যখন রিভিউ হবে যে এই টপিকসটার দরকার নাই, অথবা এই টপিকসের ইমপ্রুভমেন্টের জন্য আমি নতুন কিছু যুক্ত করব, তখন এই বিষয়টা এখানে চেঞ্জ হয়ে যাবে, তার তখন টিচিং স্ট্র্যাটেজিটা আলাদা হবে। এবং আমি যখন কোর্স রিভিউ করব তখন বোর্ড অফ স্টাডিজ, একাডেমিক কাউন্সিল,
হয়ে তারপরে এইটাতে এই পরিবর্তনটা আসবে। আজিজুল হক স্যার কিছু বলতে চান? ডক্টর আজিজুল হক স্যার, ওই যে হ্যান্ড রাইজ করার বিষয়টা। আজিজুল হক, বায়োকেমিস্ট্রি। হ্যাঁ মানে স্যার থ্যাংক ইউ। আমি স্যার একটা বিষয় মেনশন করতে চাই, বিষয়টা খুব ফিল করি ক্লাসে গেলে। সেটা হলো যে আমাদের যে মাল্টিমিডিয়ার আমাদের তো অনেক ছাত্র ক্লাসে খুব সমস্যা হয়, মাল্টিমিডিয়া আমরা রেগুলার পাই না বা নাই বললেই চলে। তো এই বিষয়ে স্যার যেহেতু ডিন স্যারও আসছে, আজকেই আর কি মেনশন করতে চাই যে আমাদের এটা খুব দ্রুত করা দরকার স্যার ক্লাসে মাল্টিমিডিয়া এবং হলো অনলাইন আর কি, মাল্টিমিডিয়া কানেক্টেড অনলাইন মাল্টিমিডিয়া সিস্টেম মানে ওয়েল ইকুইপড ইন দ্য ক্লাসরুম। ডিন মহোদয় প্লিজ। এটা আমাদের মানে মাল্টিমিডিয়া আমরা যে কিনি 2টা 4টা 6টা কিনছি। এই কয়দিন পরেই ছাত্ররা নিজেরাই নিজের সুইচ লাগায়, নিজেরা খোলে, দৌড়ায় নিয়ে আসে সকেটটা, প্লাগটা খুব তাড়াতাড়ি এটা নষ্ট করে ফেলে এবং রিপেয়ার করতে গেলে 10 থেকে 12,000 টাকা লাগে। যাই হোক, করোনাকালীন সময়ে যখন অনলাইনে ক্লাস হচ্ছে, আগামীতে যখন অফলাইনে ক্লাস হবে, আমি বলে দিছি যে ওয়েল ইকুইপ থাকতে হবে ক্লাসগুলো মাল্টিমিডিয়াতে। আমাদের এবং ওই প্রথম দিকে আনিস খান স্যার ওই যে লাগাইছিল, পর্দা লাগাইছিল কালো, এখন আবার নাই, মানে অনেকদিন হয়ে গেল তো পর্দা লাগায় দেন, অল্প পয়সা লাগবে। স্যার মাইক্রোফোনও তো চুরি হয়ে গেছে স্যার, একটা মাইক্রোফোন। আরে মাল্টিমিডিয়া 3টে চুরি হয়ে গেছে আমার। স্যার এগুলো তো ফ্যাকাল্টিতে যদি নিরাপত্তা বা হলো ব্যবস্থা ক্লাসরুম আমরা ডেভেলপ করতে না পারি স্যার, এত ছাত্র নিয়ে, তাহলে তো আমাদের কোয়ালিটি, আমাদের এত আইকিউসি হলো বলেন, ক্লাসের কোয়ালিটি থাকে না স্যার কোনো, আসলে প্র্যাকটিক্যালি তো আমরা ক্লাসে যাই। স্ট্রংলি দেখতে হবে। আর এইবার ভর্তি পরীক্ষায় এগ্রিকালচার ফ্যাকাল্টির ছাত্র সংখ্যা কমান, আমাদের সমস্ত ফ্যাকাল্টি মেম্বার ডিন মহোদয়ের নেতৃত্বে আমরা বলবো যে ছাত্র সংখ্যা কমাইতে হবে অথবা টিচার সংখ্যা বাড়াইতে হবে। গতবার আমি স্যারকে বললাম যে স্যার, টিচারদের ভিতরে মেজরিটি টিচার চাচ্ছে ছাত্র সংখ্যা 50% কমাই দিতে হবে। উনি একটা একাডেমিক কাউন্সিলে উনি প্রথমেই বললো যে ছাত্র সংখ্যা কমানো যাবে না, রিঅ্যারেঞ্জ করা যেতে পারে। রিঅ্যারেঞ্জ করে উনি করলো কি, ওই যে ডেভেলপমেন্ট স্টাডিতে ছিল হলো 35টা, ওইটা করলো হলো 50টা, মানে আরো 15টা বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসলো। ছাত্র সংখ্যা যদি কর্তৃপক্ষ না কমাইতে চায়, আমরা আপনি এককভাবে বা দলীয়ভাবে এটা কমানো খুব না আমরা কিন্তু ছাত্র সংখ্যা বাড়াইছিলাম অনেক স্ট্র্যাটেজিক্যাল কারণে। যারা এই যে ইয়ং টিচার আছে অনেকে বলছে যে ছাত্র সংখ্যা কমান, আমরা পারছি না। এইখানে সংখ্যা সবাই সিগনেচার দিয়ে আমরা বাড়াইছিলাম। আমার মনে আছে ফ্যাকাল্টি সবাই সিগনেচার দিচ্ছিল। ওই মুহূর্তে যারা ছিল, যারা লিভে ছিল তারা ভিন্ন, যারা পিএইচডি করতে প্রত্যেকটা টিচারের সিগনেচার আছে। উদা ভাই অ্যাটেন্ড ছিল। তো আমাদের কিন্তু একটা স্ট্র্যাটেজিক প্ল্যান ছিল। এই যে বললাম ছাত্র যদি আমরা এখানে দুটো কমাই, দুটো কিন্তু ফ্যাকাল্টি বাড়ানোর বিকল্প নাই স্যার। ফ্যাকাল্টি বাড়ান স্যার, ফ্যাকাল্টি মেম্বার বাড়ান স্যার, এটা ওই যে এটাকে মিনিমাইজ করতে হবে। স্যার সবচেয়ে আমার কথা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্টে 32 জন শিক্ষক, আমার ডিপার্টমেন্টে 25 জন স্যার। তাহলে এই শিক্ষক সংখ্যা এখনো সেই 4 5 জন 6 জন 7 জন এই তো হবে না, এটা 3 গুণ করতে হবে। অর্থাৎ আমাদের এখানে 100 ছাত্রের জন্য যে কয়জন শিক্ষক সেরকম আছে, আমরা এখন পড়াচ্ছি 400। ফলে এই যে 4 গুণ আপনাদের বাড়াইতে গেলে আরো 20 বছর লাগবে ওই পর্যায়ে যেতে। তো ফ্যাকাল্টি মেম্বার লং টার্ম প্রসেস, এটা শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবে প্রয়োগযোগ্য না। নতুন ফ্যাকাল্টি গুলো কিভাবে বাড়াইলো, এটা ইচ্ছা শক্তির বিষয় আছে, বা আমাদের সম্মিলিত একটা মুভমেন্টের দরকার আছে। নতুন ফ্যাকাল্টি গুলো বাড়াইলো কিভাবে? ওরা কোন ডিপার্টমেন্টে আমাদের চেয়েও অনেক টিচারের সংখ্যা বেশি, যেখানে অলরেডি আমাদের অনেক টিচার ছিল। কিভাবে বাড়াইছে এটা আপনারা জানেন ভালো, আমরা জানি ভালো। তবে সেই জিনিসটাই, সেটাই জিনিসের ভিতরে বড় টিচারের বড় যারা মাথা সব কিন্তু এগ্রিকালচার ফ্যাকাল্টিতে 20 বছর অপেক্ষা করতে হবে, সব কিন্তু এগ্রিকালচার ফ্যাকাল্টিতে, তারপরেও কিছু হচ্ছে না। বিকাশ বাবু শেষ করে দেন। হ্যাঁ, আমার এটাতেই শেষ হলো। আমি যে মেথড সেটাতেই যাচ্ছি। হ্যাঁ, ছাত্র কমায় দিচ্ছি, ওকে কমায় দেন। সেক্ষেত্রে আমাদের একটু কোর্সটা বাড়ায় দিন অ্যাগ্রো ফরেস্ট্রির। আমরা কিন্তু একটা সেমিস্টারে আছি ভাই, না শুনেন বলতেছি, তাহলে আমাদের চাকরি থাকে না। তাহলে না কোর্স বাড়ানো কমানো আপনারা কেউ ছাড় দিবেন না, আমি সরি। সেখানে আপনারা ইলেকটিভ কোর্সও নিয়ে নেবেন, অনেক কিছু নেবেন, কোনো একটা আটানো ছাড়বেন না। তাহলে কোর্স রিসাফল করেন, সব কারো বেশি আছে তাদের কমান, কারো এরকম করেন, এটা কেউ করবে না। কিন্তু কি করবে, এটা যদি ভাগ বাটোয়ারার বিষয় হয় তাহলে তো ইউনিভার্সিটি আর চলবে না, ভাগ বাটোয়ারা করে তো অনেক, তাহলে সহজ কমা দেবেন। কিন্তু আমরা যেমন অ্যাগ্রো ফরেস্ট্রি একটা মাত্র সেমিস্টার আছে, আমরা নিতে পারবো, আমাদের 500 ছাত্র আমরা নিতে পারবো। হ্যাঁ, তাহলে সুতরাং আপনারা একটু রেশনাল হন, সবাই চিন্তা ভাবনা করেন। থ্যাংক ইউ।
যাক আপনারা বুঝতে পারছি আমার এখান একটু থেকে কথা ছিল বিকাশ দা। হ্যাঁ হ্যাঁ বিকাশ দা আমার একটু কথা ছিল। হ্যাঁ ঠিক আছে, বলেন বলেন। আমি শোনা যাচ্ছে। জয়েন করছি, আমি খালি কথা শুনলাম, আসলে বলা দরকার যেহেতু ডিন মহোদয় আছেন। আমাদের দুইজন টিচার তারা পিএইচডি করে দেশে আসছেন, 1.5 বছর হলো একজন, আর একজন হলো প্রায় 1 বছর হচ্ছে। ওনাদের কিন্তু বসার এখনো জায়গা নাই, ওনারা বসতে পারেন না, একটা বাথরুম সার্ভে সেখানে যা তাদের সুযোগ নাই। আর আজকে তো বড় বড় কথাবার্তা অনেক শুনতেছি, উনি কিন্তু অনেকবার বলেছেন যে ডিসেম্বরে দিবই, সেই ডিসেম্বর কিন্তু চলে গেছে, আর একটা ডিসেম্বরে যে 1 দিন 2 দিন পরে আসতেছে। তা আসলে আমরা যে বলছি যে টিচার লাগবে, সবকিছুই সুন্দর করতে হবে, সেই সদিচ্ছা তো সবাই আমাদের সবার আছে, কিন্তু এটা কিভাবে সম্ভব যদি ডিন মহোদয় সহযোগিতা না করেন? না, এটা ডিনকে সরি আপনারা আমাকে জানেন ফ্লোর তো দেন। এটা। আমাদের যে স্পেস, আমাদের কোন রুম তো এমন নাই যে রুমটা তালা মারা আছে, কোনো টিচার বসে না কোন রুমে। স্যার হর্টিকালচার মনে হয় তাদের একটা রুম ছাড়ার কথা ছিল, তারা মনে হয় সেটা ছাড়েনি। কাজেই যে রুমে বসে আছে একাধিক রুম ডিস্ট্রিবিউশনটা ইকুয়ালাইজেশন হয় নাই। আপনি হর্টিকালচারের সাথে পরিমাণ স্পেস নিয়ে আছে, আর অ্যাগ্রোনমি কি পরিমাণ স্পেস নিয়ে আছে। আতার রহমান সময় ডিন ছিলেন তখন নিজের ফ্যাকাল্টি ডিপার্টমেন্টে উনি বঞ্চিত করছে, আমাদেরকে করছে। যাই হোক ডিন স্যার এই ক্ষেত্রে যেহেতু উনি বঞ্চিত করছেন, সুতরাং বর্তমান ডিপার্টমেন্ট মানে ডিনের কোনো দায়িত্ব নাই। এখন তো আপনি কোন টিচারের যারা বসে আছে যেভাবে, তাদেরকে তো উৎখাত করে আপনাদেরকে আমি ডিন স্যার একটু মনে করা যে নতুন যে 10 তলা বিল্ডিংটা হচ্ছে, হ্যাঁ এগ্রিকালচার ফ্যাকাল্টির কোন দাবি দেওয়া আছে কিনা, চাওয়া আছে কিনা স্পেসে? সেদিনকে একটা ফোরামে আলোচনা হলো, সেখানে বললেন আর কি প্রশাসনের একজন লোক, আপনারা 3টে চাইছেন। হ্যাঁ আমি 3টে চাইছি, আমাদের চেয়ারম্যানের মহোদয়রা 3টে ফ্লোর চাইছে। অনেকেরই ডিপার্টমেন্টে অনেকেরই দাবি দেওয়া আছে, সব ফ্যাকাল্টির কথাই বললো। যাই হোক আপনারা বঞ্চিত হবেন না, আপনাদেরকে দেওয়া হবে, সেটা 1টা বা 2টা সময় বলে দেবে, আপনাদেরকে বঞ্চিত করা হবে না। মানে তাদের কথার অ্যাটিটিউডে বলা হলো মিনিমাম 1টা, ম্যাক্সিমাম তারা 2টা দিতে পারে, তো 1টা পাবো আর কি, এরকম আমার কাছে মনে হয়েছে আলোচনা। আর এই 10 তলা বিল্ডিং স্যার এখনই না নিলে কিন্তু পরে আর হবে না স্যার, এখনই রেজ করতে সেটি হতে হবে। কত সময় লাগতে পারে? আর তাহলে কি তারা রাস্তায় ঘুরবে? আমার ওই যে মহিলা 2জন টিচার, তারা কি রাস্তায় ঘুরবে এসে? না আপাতত আপনাদের যেখানে টিচারদের রুমে এক জায়গায় একটু ম্যানেজ করে বসান, আর কি করবেন জায়গা কোন জায়গায় বসাবে আপনি বলেন? একটা রুমে 2জন করে বসে আছে, সেখানে কোথায় বসাবেন আপনি? এখন তো তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, 103 নম্বর রুমে যে চেয়ার টেবিল গুলো আছে সেগুলো আমরা বাইরে রেখে দিয়ে ওখানে আমরা বসায় দেবো আমাদের 3জন টিচারকে। আপনি তো জোর করে তো ফ্যাকাল্টিতে কোনো কিছু করতে পারেন না। না না, যে আমার আপনি মিনিমাম সেন্সের ব্যাপার যে দুটি মেয়ে মানুষ এইভাবে ঘুরতেছে রাস্তায়। ছেলে মানুষ হলে তাও একটা কথা থাকে। আমি তো তাদেরকে করোনাকালীন সময় দেখিই নাই, রাস্তায় ঘুরে কোথায়, তারা তো বাসায় আছে সবাই। আপনি কি বলতেছেন? করোনা শুরু হয়েছে আর একজন আসতে হলো 19 সেপ্টেম্বর মাস। করোনা শুরু হয়েছে মার্চ মাসে বন্ধ। বলেন না আমাদের সেপ্টেম্বর থেকে মার্চ আমাদের কোনো 6 মাস চলে গেছে, রুম কোনো স্পেস নাই। আর আমাদের জানা আছে যে যখনই অফলাইনে ক্লাস শুরু মানে আপনি বলেছিলেন যে ডিসেম্বর মাসে আমি খালি করে দেব। তখন আমাদের একসাথে 7টা লেভেলের ফাইনাল পরীক্ষা হবে। এই 7টা লেভেলের ছাত্রদের কোথায় রেখে পরীক্ষা নেব, কি করবো, এই তো মাথা গরম হয়ে যাচ্ছে। এই মুহূর্তে তো কোনো রুম স্পেয়ার করার মতো অবস্থা আমাদের নাই। হর্টিকালচার মানে একটা রুম